তার পা কেটে ফেলছে, তাকে যে গ্রেড দেওয়া হয়েছে, যে একটা ঢিল খাইছে তারও একই গ্রেড দেওয়া, সে একই ভাতা পাবে, সেও একই ভাতা পাবে। তাইলে শহীদ পরিবারগুলো যে ভয়টা পায় যে আপনারা থাকতেই এখন এগুলো হইতেছে না, নির্বাচন হওয়ার পরে আমারে কে দেখবে। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের একজন শহীদ আছে, সমস্যা হইতেই পারে হ্যাঁ, যে রনি বাংলাদেশের নাগরিক না, তো সে তো আপনার জন্য জীবন দিল। যারা লিস্টেড ছাত্রলীগ নেতারা এরা কিন্তু তুমি কি আমি রাজাকার রাজাকার স্লোগান দিয়ে রাস্তায় বের হয়েছে। দারুণ আজাদের ছেলেরা কি আসলে বিশ্ববিদ্যালয়কে বেশি প্রাধান্য দিচ্ছে, মানে নাকি আলেম হওয়াকে বেশি প্রাধান্য দেয়? তো ছাত্রলীগের ধর্ম হচ্ছে এরকম যে কোটা সংস্কার চাও ঠিক আছে, কিন্তু এটা আমি চাবো, কারণ মানে বাংলাদেশের ক্রেডিটটা সে নিতে চায়। 5ই আগস্ট হয়ে গেছে একটা ধরেন সত্য মিথ্যার পার্থক্যকারী। ও আয়সা আমারে বলতেছে যে না আমার এইখানে মারছে এইখানে মারছে এখানে মারছে, তো আমি যদি অজ্ঞান হয়ে যাই তুমি আমাদের দেখো। মানে আমরা যে গাজার আশিফা হসপিটালের কথা বলি, 15 জুলাইয়ের ঢাকা মেডিকেল পুরোপুরি ওই রকম ছিল। একটা ছেলে গুলি খাইছে, ও আয়সা ডাক্তারে বলছে গুলিটা বের করে দেন, গুলিটা বের করছে, আবার রাস্তায় চলে গেছে। তার মানে আবু সাইদের মৃত্যুর পিছনে আমার দায় আছে। একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার, অথবা আমার পোলাডারে পোড়াইলেন কেন, এটাই তো আসলে জুলাই। তুই যেটা একটা গুলি নষ্ট করছস, তোর একটা গুলি পাও না, তুই গুলিটা কই খাবি। আমরা আমাদের পেজ থেকেও দিলাম যে স্বাস্থ্য প্রতিষ্ঠানে যে সিঙ্গাপুরে যায় কিন্তু আহতদেরকে সে পাঠায় না। ওনারা সবাই মিলে কেউ থামাইতে পারে না, বলতেছে যে এইটা আমার পোলা, তোমরা আমার ভুল বুঝাও, আমার পোলা বাইচা আছে। এক শহীদের কবর তুলে আর একজনকে কবর দেওয়া হয়েছে। এরা কি জানে যে তার আসনে সে যেখানে নির্বাচন করতেছে এখানে কয়টা শহীদের কবর আছে, কয়টা শহীদ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনাব হাসান ইমাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক এবং জুলাই ম্যাসাকার আর্কাইভের কো-ফাউন্ডার। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব হাসান ইমামকে স্বাগত জানাচ্ছি। হাসান, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি জুলাই ম্যাসাকার আন্দোলন এটা নিয়ে ব্যাপক কাজ করছেন এবং এর আগে মূলত যে প্ল্যাটফর্মের হাত ধরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যে ছাত্র জনতার আন্দোলনের যে প্ল্যাটফর্মটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই প্ল্যাটফর্মের আপনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আপনাকে নিয়ে ব্যাপক আলোড়ন বিভিন্ন সময় আমরা দেখেছি, বিশেষ করে যখন কাউন্সিল হয়েছিল আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এর পাশাপাশি আপনি যখন মূলত ম্যাসাকার আর্কাইভ নিয়ে কাজ করেন, তখন আমরা দেখতে পাই আসলে আপনি এটার পেছনে যে পরিমাণ কাজ করছেন, সব কিছু মিলিয়ে আপনাকে নিয়ে জানার একটা আগ্রহ আমাদের দর্শকদের তৈরি হয়েছে। আমরা চাই আপনার জীবনের গল্প এবং আপনার যে কাজের ক্ষেত্র, সেই কাজগুলো দর্শকদের সামনে তুলে ধরতে। শুরু করতে চাই একেবারেই গোড়া থেকে। আপনি কোথায় বেড়ে উঠলেন, কোথায় আপনি জন্ম হলো? আচ্ছা, ধন্যবাদ প্রথমে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার বাবা সরকারি চাকরি করতেন, সেই সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় আবার পোস্টিং ছিল। তো আমি আমার বাবার একদম সর্বশেষ সন্তান, ছোট সন্তান, এবং তো সেই হিসাবে একদম বাবার চাকরি জীবনের একদম শেষ দিকের দিকেই মানে আব্বা দেশের সবখানেই তার মূলত পোস্টিং ছিল, বিভিন্ন জায়গায় থাকতেন। তো আমার যখন জন্ম তখন খুলনায় হচ্ছে আবার পোস্টিং ছিল। তো খুলনায় বয়রা পিএমজি কলোনিতে, পোস্টাল কলোনিতে আমার জন্ম। এরপর আপনাদের গ্রামের বাড়িটা? গ্রামের বাড়ি সাতক্ষীরাতে আমার দাদার বাড়ি, নানা বাড়ি খুলনায়। তো বয়রা পিএমজি কলোনিতে আমার জন্ম। এরপর আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আব্বা হচ্ছে বদলি হয়ে ঢাকায় চলে আসেন। এরপরে মূলত আমাদের ঢাকায় চলে আসা, এরপর ঢাকায় মিরপুর 2-এর যেই পোস্টাল কলোনি, ওইখানে আমার বেড়ে ওঠা। আচ্ছা। তো এরপরে স্কুল থেকে ক্লাস 3 যখন পড়ি, এরপরে মাদ্রাসায় আসি মক্তবে, মিরপুরে। 3 পর্যন্ত স্কুলে ছিলেন? হ্যাঁ, 3 পর্যন্ত। ক্লাস 3 বার্ষিক পরীক্ষা দেওয়া হয় না। এর আগে যেটা হয় যে মাদ্রাসার শিক্ষাবর্ষ শুরু হয় রমজান মাস থেকে, এবং ওই সময় দেখা যায় যে এখানে মাদ্রাসা বলতে কমি মাদ্রাসা মক্তবের যে তো শিক্ষাবর্ষ শুরু হয় রমজান মাস থেকে। তো সেই হিসাবে ওইখানে ক্লাস 3 আমার বার্ষিক পরীক্ষা দেওয়ার আগেই আমাকে নিয়ে যায়। তো ওইখানে মিরপুরের একটা মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা, ওইখানে আমি মক্তবে পড়ি। তো এরপরে যেটা হয় যে মানে প্রথমে যেটা বললাম যে বাবার বদলির সুবাদে বিভিন্ন জায়গায়, তো অনেকগুলো মাদ্রাসা পাল্টানো লাগছে। তো ধরেন মিরপুর থেকে আবার আমরা চলে আসি হচ্ছে জিপিওতে, যে বাইতুল মোকাররমের পাশে। তো জিপিওর উপরেই কোয়ার্টার আছে 2টা মাত্র, এখন নাই, আগে ওই সময় আমরা, এখন আছে কিনা। মানে আপনার বাবা আসলে চাকরি করতেন কোথায়? আমার বাবা চাকরি করতেন হচ্ছে পোস্ট অফিসে আর কি। উনি অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল ছিলেন। ওকে। হচ্ছে উনি মানে এপিএমজি হয়ে রিটায়ার্ড করেছেন। আচ্ছা। তো সেই হিসাবে বিভিন্ন জায়গায় বলতে হতো। আপনি ক্লাস 3 থেকে পরবর্তীতে হচ্ছে মক্তবে পড়লেন, এবং এরপরে কি আপনি হিফজ করেছেন? হ্যাঁ, মক্তবে পড়লাম, তারপরে হিফজ পড়েছি। হিফজ শেষ করার পরে
হচ্ছে আবার কমি মাদ্রাসায় ভর্তি হই। কমি মাদ্রাসায় তাইসির জামাতে পড়েছি, 1 বছর পড়েছি কমি মাদ্রাসায় তাইসির। এরপর আলিয়া? হ্যাঁ, তাইসিরে যখন তাইসিরের পরীক্ষা দিলাম, তাইসিরে বেফাকে আমি বোর্ডে মেধা তালিকায়, হ্যাঁ মেধা তালিকায় আসছিল। বেফাক ইয়েতেও হিফজও যে বেফাক সেখানেও আমি মুমতাজ পেয়েছিলাম। আচ্ছা। তো তারপরে তাইসির পড়ার পরে তখন আমার মামা, মূলত আমার মেজো মামা, উনি আলিয়া মাদ্রাসার শিক্ষক খুলনায় খুলনা খানেসবর মহিলা মাদ্রাসার নাম হয়তো শুনেছেন। তো ওইখানের উনি শিক্ষক ছিলেন। মেজো মামাই বললেন যে ও যেহেতু একটু পড়াশোনা করতেছে ভালো, তো একটু আলিয়া মাদ্রাসা থেকেও পরীক্ষা দিক, আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিক, তাহলে হয়তো পরবর্তীতে চাকরি বাকরিতে যেটা হয় আমাদের, আপনি নিজেও যেহেতু আলিয়া মাদ্রাসার ছাত্র, তো সেই হিসাবে ওই এরপরে তাইসির ওই একই ব্যাপার। ওই সময় রমজান মাস, আমার শিক্ষাবর্ষ শেষ হলো। তারপরে যেহেতু আমি আমার এর আগে কোথাও ইয়ে নাই, তো মানে আলিয়া মাদ্রাসায় পড়ি নাই, আর কোনো সার্টিফিকেট নেই, তো সরাসরি ক্লাস 8-এ আমি পরীক্ষা দিলাম। আচ্ছা। তো এবং পরীক্ষাটা দিলাম খুলনায় একটা মাদ্রাসা থেকে, মামার ওখানে থেকে পড়লাম। তো ওই পরীক্ষা আমাদের বাসার পরিকল্পনা ছিল মূলত যে আমি কমি মাদ্রাসায় কন্টিনিউ করব, মাঝে মধ্যে গিয়ে আমি আলিয়াতে পরীক্ষা দিব। আচ্ছা। কিন্তু মাত্র 1-2 মাসের প্রস্তুতি, কিন্তু এই ঘটনাক্রমে সেখানেও আমি জিপিএ 5 পেলাম ক্লাস 8-এ। তখন কি জেডিসি পরীক্ষা? এবং আমি হচ্ছে যেই এলাকায় পরীক্ষা দিয়েছিলাম ওই উপজেলার মধ্যে সম্ভবত ফার্স্ট হয়েছিলাম, আমার ঠিক খেয়াল নেই। তো খুব ভালো রেজাল্ট করলাম আর কি। তো এটার পরে আব্বা বললো যে এত ভালো রেজাল্ট করছে যেহেতু এত অল্প দিনে পড়ে, তাহলে পুরোপুরি আলিয়া মাদ্রাসায় পড়ুক। তো কিন্তু এখন ভালো আলিয়া মাদ্রাসায় কোথায় আছে, মানে আলিয়া মাদ্রাসায় পড়াতে তো সমস্যা নাই, কিন্তু আমার বাবা নিজে একজন ইংরেজি শিক্ষিত মানুষ, সরকারি চাকরি করেন। উনি সব সময়, আমরা তিন ভাই, মানে আমার বড় 2 ভাই দাওরা পাস করছে একই সঙ্গে, আবার কামিলও শেষ করছে, হ্যাঁ, আবার অনার্সও শেষ করছে ইয়ে থেকে, ন্যাশনাল থেকে। তো সেই হিসাবে আমার বাবা কোনো সময় এটা আমাদের ওই ঘাটতি রাখেন নাই যে এমন না যে সে আলিয়া মাদ্রাসায় পড়তে পারবে না বা ইংরেজি পড়তে পারবে না, মানে সে নিজে যেহেতু এই ইংরেজি শিক্ষায় শিক্ষিত, একই সঙ্গে উনি পীর সাহেব চরমনের মুরিদ, চরমনের বিষয়ের মুরিদ, সেই হিসেবে ওই দিন এবং দুনিয়ার একটা সংমিশ্রণ আমাদের বাসায় সবসময় ছিল। সেই হিসেবে আমার বাবার কোনো মানে নিষেধ ছিল না যে আলিয়া মাদ্রাসায় পড়তে পারবো না, কিন্তু আলিয়া মাদ্রাসার যে পড়াশোনার অবস্থা সেটার জন্য উনি একটু শঙ্কিত ছিলেন যে আসলে আলিয়া মাদ্রাসায় কন্টিনিউ করলে কোথায় পড়বে। তারপরে হচ্ছে দারুন নাজাত মাদ্রাসার নাম আসে, দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা। তো আব্বা বললো যে ঠিক আছে, দারুন নাজাতে যদি ভর্তি হয় তাহলে তো ভালো, মানে এখানে ভর্তি পরীক্ষা হয় দারুন নাজাতে গেলাম। মানে বিষয় হচ্ছে যদি দারুন নাজাতে ভর্তি হতে পারি তাহলে আলিয়া মাদ্রাসা কন্টিনিউ করবো, আর যদি না পারি তাহলে কোনো একটা আলিয়া মাদ্রাসায় ভর্তি হবো, পরবর্তীতে কমি মাদ্রাসা কন্টিনিউ করবো। আচ্ছা। তো ঘটনাচক্রে দারুন নাজাতের একটা ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষায় ওখানে টিকলাম। ক্লাস 9-এ আমরা তাসে বলতাম, আমার তাসেতে হচ্ছে ভর্তি হলাম, এবং ভর্তি হওয়ার পরে তো চান্স পেলাম এবং দারুন নাজাতেই পড়া শুরু করলাম। দাখিল ওখান থেকেই? হ্যাঁ, দাখিল আলিম দুইটাই ওখান থেকে। আচ্ছা। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম। মানে এটা কি একটা কমন টেন্ডেন্সি? না, একটা বলতে পারেন কমন টেন্ডেন্সি, কারণ দেখেন যে আমি তো একদম মানে বলতে গেলে কওমি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারটা এবার আমার মধ্যে কোনো সময় ছিল না। আমি সেই জায়গা থেকে যখন দারুন নাজাতে ভর্তি হইলাম, দারুন নাজাতে যেটা হয় যে ক্লাস 9-এ আমরা ধরেন যেই ক্লাসরুমে ক্লাস করতেছি সেখানেই গল্প শুনি যে এইখানে এই বেঞ্চে আগে যেই বড় ভাইরা বসতেন তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আচ্ছা। ওই জায়গার বড় একটা স্বপ্ন দেখার শুরু। হ্যাঁ, এবার একই সঙ্গে দারুন নাজাতে যেটা হয়, সারা দেশ থেকে তুখোর মেধাবী ছাত্ররা একসঙ্গে আসে। মানে এই মুহূর্তে আমার বয়সী যারা মনে করেন সারা বাংলাদেশের সবার কাছে পরিচিত, আমরা সবাই হয়তো এক ক্লাসরুমেই ক্লাস করেছি, এক মসজিদেই নামাজ পড়েছি, ওই জিনিসটা হয়। ওই জায়গা থেকে একটা কালেকটিভ স্বপ্ন দেখার শুরু দারুন নাজাত থেকে। মানে দারুন নাজাতের ছেলেরা কি আসলে বিশ্ববিদ্যালয়কে বেশি প্রাধান্য দিচ্ছে, মানে নাকি আলেম হওয়াকে বেশি প্রাধান্য দেয়? এইটা একটা ব্যাপার। যখন আপনি দারুন নাজাতে যাবেন, দারুন নাজাতে মসজিদে নামাজ পড়বেন, দারুন নাজাতের কোনো দরজগায় দেখবেন, তখন মনে হবে যে এখানে ছেলেপেলেদের মধ্যে বিশ্ববিদ্যালয়মুখী কোনো চিন্তাই নাই। তারা বড় বড় কিতাব নিয়ে মসজিদে দৌড়াচ্ছে, এরা মিশকাত শরীফ খতম দিচ্ছে, জালালাইন খতম দিচ্ছে, কিন্তু একটা অংশ, মানে বিষয়টা হচ্ছে দারুন নাজাতের যারা কিতাবে আলেম হতে চায় এই অংশটাও অনেক বেশি এবং এরাই বেশি মূলত। কিন্তু সেই জায়গা থেকে ধরেন দারুন নাজাত থেকে ওই যেটা হয় যে যেই বছর দারুন নাজাত থেকে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করতেছে, সেই বছর হয়তো দারুন নাজাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার স্বপ্ন একটু বেশি ছেলেপেলে দেখে। হ্যাঁ, কিন্তু এটা এমন না যে তারা বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিচ্ছে, কারণ দারুন নাজাতে ফাজিল কামিলে কিন্তু নিয়মিত ক্লাস হচ্ছে।
আচ্ছা। এবং সেখানে এমন না অন্যান্য আলিয়া মাদ্রাসার মতো ক্লাসরুমগুলো ফাঁকা থাকছে, এরকম না। মানে যারা দারুন নাজাতে যারা আলেম হতে যাচ্ছে তারা কিন্তু ঠিকই ওইভাবে ওইখানে পড়াশোনা করছে। মানে আমরা তো একটু ব্যাক বেঞ্চার ছিলাম, সেই হিসাবে আমাদের কথা ভিন্ন। মানে আমাদের দিয়ে জাজ করলে দারুন নাজাতকে জাজ করা ঠিক হবে না আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা সবসময় ক্লাসের ফাঁকে ফাঁকে হয়তো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়েছি, বা আমরা আলেমে ভর্তি হওয়ার সাথে সাথে আমরা ওই পরিকল্পনা শুরু করছি যে কোথায় ভর্তি কোচিং করা যায়। আগের বছর যে ভাইরা চান্স পেয়েছে তারা কোথায় ভর্তি কোচিং করছে তাদের কাছ থেকে একটু কথা বলা। হ্যাঁ, তো আমাদের দিয়ে দারুন নাজাত জাজ করলে আসলে বেইনসাফ হবে আর কি। আচ্ছা আচ্ছা, এরপরে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসলেন। হ্যাঁ। কোন সাবজেক্টে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ভর্তি হলাম। কত সেশনে? আমি 20 কোর্স সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ। এই মুহূর্তে আপনার অনার্স শেষ? আমার অনার্স শেষ এই মুহূর্তে। ওকে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আপনি আপনার জীবনের ইতিহাসে, ইনফ্যাক্ট বাংলাদেশের ইতিহাসের একটা অন্যতম বড় ঘটনা, যেটি হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থান দেখলাম, সেই অভ্যুত্থানটি আপনি সচক্ষে প্রত্যক্ষ করেছেন। শুধু এটি বললে আসলে ভুল হবে, আপনি সেখানে নেতৃত্ব দিয়েছেন, আপনি সেখানে আহত হয়েছিলেন। একটু কি জানাবেন যে আসলে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আপনি কি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন? না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে ছিলাম না, কিন্তু যারা পলিটিক্যালি একটু লাউড ছিল, যারা অ্যাক্টিভিজম করেছে, তাদের সবার সাথেই আমার উঠা বসা ছিল কোনো না কোনোভাবে। এবং তখন আসলে মানে আওয়ামী লীগের ওই বলয়ের বাইরে গিয়ে কথা বলার মানুষ এত কম ছিল যে কেউ যদি কোনো এক প্রান্তে ছোট জায়গা থেকেও সেও যদি একটু সেখান থেকে ইনকিলাব জিন্দাবাদ বলে বা সেখান থেকে যদি একটু প্রতিবাদ করে, তাহলে সেই ওই যে ফ্যাসিবাদ বিরোধী যে বলয়, সেই বলয়ের সঙ্গে তার কোনো না কোনোভাবে তার যোগাযোগ হয়, অ্যালাইন হয়ে যায়। হ্যাঁ, মানে আমরা এত সংখ্যায় কম ছিলাম আর কি, হাতে গোনা কয়েকজন। আপনার বাবা যেহেতু আসলে চরমনাই পীর সাহেবের ভক্ত বা মুরিদ ছিলেন যেমনটি বলছিলেন, সেই হিসেবে আপনি ইসলামী ছাত্র আন্দোলন করার কি কোনো তাগিদ ভেতর থেকে অনুভব করেন নাই? ইসলামী ছাত্র আন্দোলন করি না এরকম না, যেহেতু আমার বাসায় মাঝে মধ্যে মানে ইসলামী আন্দোলনের নানান রকম কার্যক্রম হয়েছে, তো হয়তো ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ফরম অনেকবার পূরণ করেছি, হয়তো 5-6 বারও পূরণ করেছি, এরকম হতে পারে। হ্যাঁ, এবং আমি যখন কওমি মাদ্রাসায় পড়েছি তখন আমি ইসলামী ছাত্র আন্দোলন করেছি। আমি তখন ওই যে সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছি কোনো একটা শ্যামপুর থানা সম্ভবত। হ্যাঁ, তো মানে ওই যে ইসলামী ছাত্র আন্দোলনের সাহিত্য পত্রিকা থাকতো যে নকিব নামে ওনাদের একটা সাহিত্য ম্যাগাজিন, এই ম্যাগাজিনে লেখালেখি করেছি অনেক দিন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটা উঠা বসা ছিল, কিন্তু আমি এটা দারুন নাজাত যাওয়ার পর আমি আর সেভাবে কন্টিনিউ করিনি, কারণ দারুন নাজাত মাদ্রাসায় কিন্তু রাজনীতি নেই, সেখানে ওইখানের যেই নিজস্ব সিস্টেম, ওখানে সারসিনার যেই ছাত্র সংগঠন ছাত্র হিজবুল্লাহ অরাজনৈতিক ছাত্র সংগঠন, ওই বলয়ে মানে এর বাইরে আর কোনো ছাত্র সংগঠন সেখানে এলাও না। ওই বলয়ের সাথে ছিলেন? ওই বলয়ের সাথে ছিলাম বলতে ধরেন ছাত্র হিজবুল্লাহর মানে ওখানে দারুন নাজাতে কিছু কালচারাল প্রোগ্রাম হয়, যে মিল্লাতেও কিছু কালচারাল প্রোগ্রাম হয়। এখন ধরেন মিল্লাতের কালচারাল প্রোগ্রাম লিড দেয় মিল্লাত ছাত্র সংসদ। হ্যাঁ, এবং ধরেন দারুন নাজাতে তো কোনো ছাত্র সংসদ নেই, সেটা হচ্ছে ওই ছাত্র হিজবুল্লাহ লিড দেয়। তো আমি ওখানে ওইখানে যেই কালচারাল প্রোগ্রাম হয় রেনেসা নামে, আমি রেনেসায় শুরু থেকে আমি অভিনয় করেছি অনেকবার, থিয়েটারের অনেকগুলো কাজ আমি নিজে নামিয়েছি। সর্বশেষ আমি যখন আলিমে পড়ি তখন আমি একবার থিয়েটারের পরিচালকও ছিলাম পুরো অনুষ্ঠানের। তো সেই হিসেবে উঠা বসা তো আছেই, মানে এমন না যে, কিন্তু আমি ছাত্র হিজবুল্লাহ লিস্টেড কেউ ছিলাম না, তালিকার কেউ ছিলাম না আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি মানে পলিটিক্স না করলেও যেহেতু একটা অ্যালাইন হয়ে গিয়েছিল, সেই কারণে হচ্ছে আপনি আসলে সেই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো ছিল বা ছাত্র নেতা যারা ছিল তাদের সাথে আপনার একটা সম্পর্ক ছিল, এবং আপনি সেই সম্পর্কের জের ধরেই আপনি পরবর্তীতে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। আমরা একটু কি জানতে পারি যে আপনি আসলে জুলাই আন্দোলনে ঠিক কখন সরাসরি প্রত্যক্ষভাবে অংশ নিলেন? আচ্ছা, জুলাই আন্দোলনের সরাসরি হচ্ছে একদম যেদিন প্রথম শাহবাগে ব্লকেট করা হয় কয়েক ঘন্টার জন্য, ওই দিন আমি প্রথম সরাসরি এখানে এসে আসি। এখানে একটা পিছনে আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে যে আমি বিয়ে করি জুন মাসে, মানে গত 2024-এর জুনে আমার বিয়ে হয়। আচ্ছা, ঈদের কয়েকদিন আগে। মানে আপনি তখন কোন ইয়ারে? আমি তখন ফোর্থ ইয়ার তখন থার্ড ইয়ারে সম্ভবত। মানে আপনি থার্ড ইয়ারে বিয়ে করে ফেলছেন? থার্ড ইয়ারে, হ্যাঁ। আমি তো, আমার বয়স তো আছে, আমি তো আগে কওমি মাদ্রাসায় পড়ছি, এফসখানায় পড়ছি, সেই হিসাবে ধরেন বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ার দিয়ে হচ্ছে বললে তো হবে না আর কি। আচ্ছা, মানে যারা কওমি মাদ্রাসায় পড়ে নাই তারা কি বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারে থাকাকালীন সময় বিয়ে করতে পারবে না? অবশ্যই করতে পারবে, কেন পারবে না, বিয়ে তো অবশ্যই করতে পারবে। কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে
যারা ধরেন এমনি মানে একদম স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে বা একদম ক্লাস 1 থেকে সেই অনুযায়ী ধরেন থার্ড ইয়ারে তার যে বয়স, তার যে ম্যাচুরিটি, তার যে পৃথিবী দেখার অভিজ্ঞতা, সেটা হয়তো একটু কম থাকে। আবার অনেকে হচ্ছে বিয়েটাকে ভয় পায়, অনেকে মনে করে যে বিয়ে করে ফেললে পরে কি করব। তো আমার তো পরের জিনিস আমি অনেক আগে দেখে ফেলছি আর কি। হ্যাঁ, পৃথিবী তো অনেক আগে একটু বেশি দেখছি। তো সেই হিসাবে তো থার্ড ইয়ারে তো জুন মাসে আমি যখন আমার বিয়ের কয়েকদিন পরেই হচ্ছে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় নতুন করে, যে কোটা পুনর্বহাল হয়, এরপরে বিশ্ববিদ্যালয়ে মিছিল টিছিল হচ্ছে, তখন তো আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তো এরকম আসা যাওয়ার মধ্যে আত্মীয় স্বজনদের বাসায় যাচ্ছি। এই জন্য ওই সময় আন্দোলনগুলো দেখতেছিলাম, সোশ্যাল মিডিয়া দেখতেছিলাম, বন্ধুবান্ধব একসাথে, মানে ওই যেটা বললাম যে আগে যারা আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে ছোটোখাটো আন্দোলন করছি, বিভিন্নভাবে রেজিস্ট্যান্স করার চেষ্টা করছি, তারাই এখন আবার মিছিলে লিড দিচ্ছে, মিছিলগুলো বড় হচ্ছে। তো এটা দেখতেছিলাম এবং এর খুব ইন্টারেস্টিংভাবে ফলো করতেছিলাম যে ছাত্রলীগের ছেলেপেলে যারা বন্ধুবান্ধব আমার বা জুনিয়র যারা হলে থাকে, ছাত্রলীগের প্রোগ্রাম করে, তারাও এই কোটা পুনর্বহাল চায়নার মিছিলে আসতেছে। তো আমার কাছে খুব, আমি এর আগে আর একটা বিষয় যে আমি তো টুকটাক লেখালেখি করি, আমি আমার লেখার আগ্রহের বিষয় হচ্ছে হিস্ট্রি এবং পলিটিক্স। আমার কয়েকটা বই বের হয়েছে, পলিটিক্যাল থ্রিলার, হিস্ট্রিক্যাল থ্রিলার। তো মানে এই সুবাদে আমার তো একটু ঘাটাঘাটি মানে আছে, বা আমি সেই হিসাবে দেখতেছিলাম যে এই আন্দোলনটা কোনো না কোনো জায়গা থেকে একটু ভিন্ন, কারণ এখানে মানে একদম যে ছাত্রলীগের লিস্টেড নেতা, সেও এখানে কোনো না কোনোভাবে সংহতি জানাচ্ছে, সে মানে কোটা পুনর্বহাল চায় না বলতেছে, মানে সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরাও তখন এই আন্দোলনটা করেছে। হ্যাঁ, মানে আন্দোলন করেছে বলতে কি, মানে তার একটা মনসম্মতি আছে, কারণ সে তো দিন শেষে একটা বিসিএস পরীক্ষা দিতে চায়। মানে যারা ধরেন আমি পার্টিকুলার একটা ক্যারেক্টারের কথা বলি, তাহলে আমার জন্য বোঝার সুবিধা হবে। ধরেন একটা ছেলে ধরেন ইসলামিক স্টাডিজে পড়ে, সে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে সে ছাত্রলীগ হলে থাকে, প্রথমত তার আবাসন সমস্যা, এখানে তার ছাত্রলীগ করতে হয়, এবং সে একটু ভালো ছেলে, একটু পড়াশোনা করতে পারে, সে ধরেন সপ্তাহে 5টা প্রোগ্রামে ছাত্রলীগের 3টা প্রোগ্রামে যায়, 2টাতে যায় না, ফাঁকি দেয়, সে মন থেকে ছাত্রলীগটা করে না, কিন্তু তার খাতা কলমে তার ছাত্রলীগের নাম আছে। তো কিন্তু সে ছাত্রলীগ কেন করে, তার একটা জায়গায় তো আছে যে সে আবাসন ব্যবস্থা, আর একটা বিষয় হচ্ছে যে ছাত্রলীগ করলে বিসিএস এর ভাইভাতে আটকাবে না। আচ্ছা, এই ধরনের একটা বিষয় আছে, কারণ সে দেখে যে তার অনেক সিনিয়র ভাই, অনেক হয়তো অনেক ভালো, অনেক মেধাবী, কিন্তু জামাত শিবির হওয়ার কারণে, বিএনপি হওয়ার কারণে বা অন্য মত হওয়ার কারণে সে ইয়েতে আটকে যায়, ভাইভাতে আটকে যায়। সেই জায়গা থেকে সে কিন্তু ওই ছাত্রলীগটা মেনটেন করে। হ্যাঁ, তো এই সব ছেলেপেলেরা যখন দেখছে যে আমি ছাত্রলীগ করেও তো লাভ নাই, কোটা যদি আবার পুনর্বহাল হয়, হ্যাঁ, এই সব ছেলেপেলেরা কিন্তু আন্দোলনে আসছে। হ্যাঁ, এবং এইখানে তো ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা। আর এরপরে আমি ঢাকায় আসি, জুলাই মাসে ঢাকায় আসার পরে দেখি যে আন্দোলন ক্যাম্পাস থেকে বের হয়ে এখন শাহবাগের দিকে যাওয়া শুরু করছে, এবং শাহবাগের প্রথম যেদিন ব্লক হলো ওই দিন থেকে আমি আন্দোলনে নিয়মিত। এবং যেদিন ধরেন যে শেখ হাসিনা বলল যে চাকরি কি রাজাপুরের নাতিপুতিরা পাবে, হলগুলোতে কিন্তু ছাত্রলীগ যারা লিস্টেড ছাত্রলীগ নেতারা, এরা কিন্তু তুমি কি আমি রাজাকার রাজাকার স্লোগান দিয়ে রাস্তায় বের হয়েছে। কারণ তার যে গরিমার জায়গা, যে আমি তো মানে সে তো শেখ হাসিনাকে সার্ভ করে, কিন্তু শেখ হাসিনা তো ঢালাওভাবে সবাইকে যখন গালি দিছে, এখন যেই ছেলেটা মনে করেন 1 তারিখ থেকে কোটা সংস্কার চাই না আন্দোলন করতেছে, কোটা না মেধা আন্দোলন করতেছে, সেও তো তাহলে ওই ইয়ের মধ্যে, বৃত্তের মধ্যে সেও রাজাকার হয়ে গেছে। তো সে ওই জায়গা থেকে, সে ঘৃণার জায়গা থেকে যায়, ঠিক আছে আমি রাজাকার, ঠিক আছে এবার আমি রাস্তায় নেমে গেলাম আর কি। তো এইটা আমি দেখছি যে ধরেন আন্দোলনের একদম মানে 15 জুলাইয়ের আগে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যখন শাহবাগে যাওয়ার আগে আন্দোলন মিছিলগুলো তো ক্যাম্পাসে ঘুরতো, মানে ইয়ে করার জন্য, লাইব্রেরির সামনে শুরু হইতো, জমায়েত শুরু হইতো। সেখানে আমি অনেক আমার ব্যাচমেটদের দেখছি যে ছাত্রলীগের লিস্টেড, সে ওই মিছিলে আসছে। আচ্ছা, হ্যাঁ, এবং এই যে এখন এই ডাকসু নির্বাচনে কিন্তু একটা বড় ফ্যাক্ট ছিল বিদ্রোহী ছাত্র। ওরা কি আসলে মানে পরবর্তীতে ছাত্রলীগকে কন্টিনিউ করেছে? অধিকাংশই করে নাই। আমি সেখানে আসতাম, মানে লিস্টের যেটা বলছেন, আসলে লিস্ট থেকে নাম কেটে তারপরে হচ্ছে সংহতি জানিয়েছে নাকি? না, ওই সময় তো তারা ছাত্রলীগের অংশই। আচ্ছা, ওই সময় তো তারা ছাত্রলীগের লিস্টেড কর্মী। মানে এবং আপনার যদি খেয়াল থাকে, সেটা হচ্ছে যে ছাত্রলীগও কিন্তু কোটা সংস্কার চেয়েছে। আচ্ছা, ছাত্রলীগের সাদ্দাম ইনানরাও কিন্তু হলে হলে গিয়ে লিফলেট দিয়েছে যে কোটা সংস্কারের যে ব্যাপার, মানে তারা যখন দেখতেছে যে আন্দোলন আসলে ওরা রিয়েলি চেয়েছে না জাস্ট আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। অবশ্যই ভিন্ন খাতে প্রবাহিত করা, কারণ দেখেন বাংলা আমি ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হওয়ার পরে যেটা দেখছি ক্যাম্পাসে, যে কোনো কিছু যেটা হবে সেটা ছাত্রলীগের হাত দিয়ে হইতে হবে, মানে এর বাইরে কোনো কিছু তারা
মানে সহ্য করতো না। যেমন একটা কাওয়ালি অনুষ্ঠান আমরা করতে চাইলাম, বড় ভাইরা করতে চাইলাম, আমরা তখন একদম ফার্স্ট ইয়ারে, সেই কাওয়ালিতে তারা হামলা করলো। কইরা করলো কি, কয়দিন পরে নিজের একটা কাওয়ালির অনুষ্ঠান করলো। তো ছাত্রলীগের ধর্ম হচ্ছে এরকম যে কোটা সংস্কার চাও ঠিক আছে, কিন্তু এটা আমি চাবো, কারণ মানে বাংলাদেশের ক্রেডিটটা সে নিতে চায়। ক্রেডিট বলতে একমাত্র একক মানে এই যে ফ্যাসিজম তো এইটাই, ফ্যাসিবাদ তো এইটাই, যে একমাত্র ছাত্র স্টুডেন্ট উইং আমি, হ্যাঁ সব, মানে এর বাইরে কিছু নাই। তো তুমি আমার বাইরে গিয়ে কই কথা বলবো? তুমি কোটা সংস্কার চাও, আমিও চাই, এবং আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যোগাযোগ আমার মাধ্যমে বলো, আমরা কোর্টে যাই, কোর্টে গিয়ে ইয়ে করি। তো সেই জায়গা থেকে ছাত্রলীগের তো ওই ইচ্ছাটা ছিল। এবং মানে এখনো দেখবেন আপনি সাদ্দামের বা এই যে এখন যারা যারা মানে ভারতে বসে বসে যারা ভিডিও বার্তা দেয়, এদের ভিডিও বার্তাগুলো আমি খুব দেখি, কারণ আমি তো এখন সাধারণ সম্পাদক বৈষম্য ছাত্র আন্দোলনের। এদের কি অবস্থায় মাঝে মধ্যে দেখতে হয়। তো এরা কিন্তু এইসব বলে যে আমরাও কোটা সংস্কার চেয়েছি, কিন্তু একদল অনুপ্রবেশকারী ব্যাপারটাকে অন্য খাতে নিয়ে গেছে। তো এটা অবশ্যই ভিন্ন খাতে নেওয়ার জন্য, এবং ভিন্ন খাতে যদি নাও বলেন যে এটা যদি কোনোদিন কোটা আবার ইয়ে হয়, বাতিল হয়, যে ক্রেডিটটা আমার হইলো। হ্যাঁ, কিন্তু আমি যাদের কথা বলতেছি, যারা মানে ছাত্রলীগের নাম ছিল, তারা আন্দোলনে আসছে, এরা 15 জুলাইতে আক্রমণের পরে, 15 জুলাইতে যখন সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ করে মেয়েদের উপর যে আক্রমণটা হইলো, ওইটার পরে অনেক ছেলে পেলে ছাত্রলীগ থেকে ঘোষণা দিয়ে বের হয়ে আসছে। এবং কেউ কেউ বের হয়েছে আরো পরে, যখন গণহত্যা শুরু হয়েছে। গণহত্যা শুরু হওয়ার পরে কিন্তু অনেকে মানে ইয়ে করে শুরু করছে, পদত্যাগ করা শুরু করছে, বলছে আমি এর সাথে নাই। এবং ওই সময়গুলোতে আপনি যদি মানে ওরা তো একটা গ্রুপ মেনটেন করতো, মেসেঞ্জার গ্রুপ, ধরেন মেসেঞ্জারে তো গ্রুপ থাকতো যে ভাই মধুতে আসবে সবাই আয়। ওই সময়কার স্ক্রিনশটগুলো দেখলে দেখবেন যে ওই গ্রুপগুলোতে মারামারি, মানে গালাগালি হচ্ছে, পোলাবান সব গ্রুপ থেকে লিভ নিচ্ছে। মানে গণহারে একটা গ্রুপের সবাই লিভ নিচ্ছে। তখন ধরেন যে সভাপতি কোনো হলের, সে বলতেছে যে এই তোরা প্রতিদান দিলি, হ্যাঁ। এবং ধরেন মানে 5 আগস্ট পরবর্তী সময় আবার পোলাপান এদেরকে আবার গেস্ট রুম নিছে, ভার্চুয়াল গেস্ট রুম। হ্যাঁ, যে ধরেন অমুক বড় ভাই গেস্ট রুম নিছিল এক সময়, তো তা এরে একটা গুগল মিটে আইনা সবাই মিলে গেস্ট রুম নিছে। এই জিনিসগুলো ঘটছে। তো এখন এটা আমি মানে যারা লিডার ছিল ছাত্রলীগের, এদের কথা বলতেছি না, এটা হচ্ছে একদম সাধারণ শিক্ষার্থী যারা, যাকে বাধ্য করে ছাত্রলীগের মিছিলে যাইতে হয়েছে, সেই যখন সুযোগ পাইছে, সে যখন দেখছে যে আরো স্ট্রং কিছু আছে এবং ইনসাফের একটা আলাদা মিছিল যখন পাইছে, সে চলে আসছে। হ্যাঁ, কিন্তু অনেকেই দুর্ভাগ্যক্রমে বা ধরেন যে নসিবে না থাকার কারণে অনেকে আসতে পারে নাই। মানে হাসিনা পালায় যাওয়ার মানে এই অংশটার আবার দুই ভাগ, একটা হচ্ছে আফসোস লীগ পুরোপুরি, আর একটা হচ্ছে যে সে পজিশন নিতে পারে নাই। সে মনে মনে চাইছে কিন্তু পজিশন নিতে পারে নাই। এখন আপনি যখন মনে মনে চাইলে তো হবে না, মন তো অবশ্যই আল্লাহ দেখবে, আপনি এটা হাসরের দিনে দেখবেন যে কি। কিন্তু সে অনেকেই মানে মনে মনে চাইছে যে সে ধরুন 15 জুলাইতে হামলায় ছিল, হ্যাঁ, কিন্তু সে ফেসবুকে তার অবস্থান ক্লিয়ার করে নাই। কিন্তু সে 5 আগস্ট পরে বলতেছে আমিও তো চাই নাই, আমি তো এটা আমার মনের বিরুদ্ধে হয়েছে। এখন 5 আগস্ট হয়ে গেছে একটা ধরেন সত্য মিথ্যার পার্থক্যকারী। হ্যাঁ, মানে 5 তারিখে বিজয় মিছিলে নামলে অনেকেই বেঁচে গেছে, কিন্তু 6 তারিখে নামলে কিন্তু আর উপায় নাই, কারণ তুমি 5 তারিখ পর্যন্ত এতে ছিলেন। সো এটা খুব মজার বিষয় ঘটছে। আচ্ছা, আপনি আহত হয়েছিলেন কত তারিখে? আমি 15 জুলাইতে আহত হই। 15 জুলাই কোন জায়গাটাতে? ভিসি চত্বরে। মানে তখনকার বিষয় যেটা, সেটা হচ্ছে যে 14 তারিখ রাত্রে যখন এই যে রাজাকার যে ব্যাপারটা হইলো, এবং তখন আমি বাসায় বসে দেখতেছি, কারণ আমি তো হলে থাকি নাই, হলে উঠতে পারি নাই থেকে বড় কথা হচ্ছে আমি হলে আমার বাসা জুড়াই না, যেহেতু আমি বাস আছে সেখানে, আমি এই জন্য আর হলে থাকি নাই। তো রাত্রেবেলা তো আসতে পারতেছি না, এত ক্যাম্পাসে দেখলাম। সকালবেলায় আমি চিন্তা করলাম যে সকাল আমি ক্যাম্পাসে যাব, মানে এই কারণ। তো ওই দিন খুব আরেকটা ঘটনা ঘটছে, এটা অনেকেই হয়তো বলে না বা ভুলে যাচ্ছে। সেটা হচ্ছে ওই দিন টিএসসিতে বড় পর্দায় খেলা দেখানো হয়েছে, কোনো একটা টুর্নামেন্টের ফাইনাল ছিল, ফুটবল খেলা। 15 তারিখ, হ্যাঁ, সকালবেলায়, মানে 14 তারিখ, ওই দিন তো 15 তারিখে। তো খেলাটা দেখাইছে ছাত্রলীগ। হ্যাঁ, বড় পর্দায় খেলা দেখাইছে, এবং 2টা খেলা ছিল সম্ভবত। হলের ছেলেবেলা করছে কি, রাত্রেবেলায় রাজাকার স্লোগান দিছে, হলে রাত্রেবেলায় ইয়ে করছে, আবার কিছু অংশ খেলা দেখছে, মানে খেলা দেখে তারপরে সকালে হলে এসে ঘুমাইছে। এই কারণে আমি যখন প্রথম গেলাম টিএসসিতে, যাই দেখি যে খুব কম মানুষ, রাজু ভাস্কর যে মেডিকেলের অ্যাপ্রন পরে একটা দল, হ্যাঁ, আর ক্যাম্পাসের পরিচিত কোনো মুখই দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, তখন মনে হলো যে এরা তো রাত্রেবেলায়, তো প্রথমত সবাই খেলা দেখে না, কেউ সারা রাত ধরে মিছিল টিছিল করছে, হ্যাঁ, স্লোগান দিছে,
আর আসে নাই সকালবেলায়, বা ধরেন আন্দোলনটা এই যে টার্নিং পয়েন্ট আমরা তো দূর থেকে বুঝতেছি, বা আমরা তো আরও আগে থেকে ধরেন আমি যখন হেফাজতের ঘটনা যখন ঘটছে আমি তখন হেফজখানায় পড়ি, আমি পল্টনে পড়ি, তো আমি এরকম তো অনেকগুলো ঘটনা দেখছি, এই জন্য আমি মানে টার্নিং পয়েন্টগুলো বোঝা যায় যে আসলে এখন আর আগের গতিতে যাবে না, এখন আর চাইলেই মিছিল নিয়ে ঘোরা যাবে না, এখন নিশ্চয়ই কিছু একটা হবে, কারণ আমরা একটা স্ট্যান্ড নিয়ে ফেলছি। হ্যাঁ, এটা কুসুম কুসুম আন্দোলন থেকে এখন একটা মানে কে বলেছে স্বৈরাচারের দিকে চলে গেছে। হ্যাঁ, সো এটার কিন্তু অনেকে তো এটা বুঝতে পারে না, সে মনে করছে আজকে মিছিল করলাম কালকে আবার একটা সময় সে মিছিল করবো, এই জন্য অনেকে আসে নাই। প্রথমত তারা আসে নাই, আবার এই সুযোগে ছাত্রলীগ ওই দিন আবার হলে হলে গেটে বসায় রাখছে ছেলেপেলে যেন কেউ না বেরোতে পারে। ফার্স্ট ইয়ার টাস্টে এদেরকে আবার গেস্ট রুমে এনে বসাইছে কাউকে, কোনো আবার কিছু কিছু হলের সামনে বাইক টাইক নিয়ে তারা বসে আছে যেন কেউ না বের হইতে পারে। এই জন্য খুবই লোক সংখ্যা কম ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কম ছিল সেদিন। আচ্ছা, হ্যাঁ। তো এরপরে আমি যাওয়ার পরে দেখলাম যে মেডিকেল স্টুডেন্টরা আছে, একটু পরে দেখলাম ইডেনের মেয়েদেরকে ওই দিন গেটে আটকায় রাখছিল গেটে, তো এবং গরম পানি মারতেছিল ছাত্রলীগের নেত্রীরা। তখন এই খবর পেয়ে ঢাকা কলেজ থেকে একদল ছেলে পেলে গিয়ে ইডেনের গেট ভেঙে ওদেরকে নিয়ে আসছে। এটা আনুমানিক কয়টার দিকে? টাইমটা ঠিক বলতে পারবো না, কিন্তু এটা না দুপুরের আগে, সকালে জোহরের আগে। আচ্ছা আচ্ছা। তো এরকম এটা নিয়ে আসছে ওদেরকে, ওই ঢাকা কলেজের ছেলেপেলেরা ইডেনের মেয়েদেরকে নিয়ে আসছে বের হয়ে। তো এরকম বুয়েটের ছেলেপেলে আসতেছে, বুয়েটেরা প্রথমবারের মতো ধরেন আন্দোলনে আসলো। এবার একটা সময় দেখলাম জগন্নাথ থেকে একটা বিশাল মিছিল আসছে, কিন্তু ক্যাম্পাসের ছেলেপেলে খুব কম। তো এর মধ্যে আমাদের তো একটা আলাদা মানে আমার যে পুরনো সার্কেল ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেকে আসতেছে, ওই ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে যে ছেলেটা যারা আসছে তার যে লিড দিচ্ছে সে হচ্ছে ধরেন আমার ফ্রেন্ড। হ্যাঁ, তো এরকম আবার তিতুমির থেকে একটা দল আসছে, ওইখানে আমার ফ্রেন্ড আছে। মানে আমরা তো ঢাকা শহরের মানে এই একটা সার্কেল অনেক আগে থেকেই কোনো না কোনোভাবে মেনটেন হয়ে যায়। হ্যাঁ, যে মানে সে যে জায়গায় থাকুক মানে কোনো না ভাবে আমরা একসাথে। তো আমরা মাঝখানে হচ্ছে জোহরের নামাজ পড়তে গেলাম, নামাজ পড়লাম, তারপরে আমি ওদেরকে বলতেছিলাম যে আজকে কিছু একটা ঘটতে পারে, মানে আমার সিক্স সেন্স বলতেছে কিছু একটা ঘটবে। তো এরপরে নামাজ এর মাঝখানে এখানে স্লোগান হয়েছে, অনেক কিছু হয়েছে, মানুষজন বাড়ছে, কিন্তু স্টিল ছেলেপেলে অনেক কম। পরে যখন টিএসসিতে আসলাম, আসার পরেই দেখলাম যে মাইকে বলতেছে যে আমাদের কিছু ভাইকে ৭১ হলে আটকায় রাখা হয়েছে, আমরা এখন সবাই মিলে ৭১ হলের দিকে যাব। আচ্ছা, তো এর আগে কি কি হয়েছে বা কারা আটকা রাখছে কিছু জানি না, আমরা তো মিছিলের দিকে যাচ্ছি। তো মিছিলের প্রথমে মেয়েদের শাড়ি, হ্যাঁ উইমেন শিল্ড, প্রথমে মেয়েদের শাড়ি, ছেলেদের শাড়ি যেখান থেকে শুরু ওই জায়গায় হচ্ছে আমি, ওইখানেই আমরা মানে একসাথে যে মানে ৪-৫ জন সবাই আমরাই বন্ধু বান্ধব আর কি। তো এরপরে মিছিলটা রেজিস্টার বিল্ডিংয়ে, আচ্ছা এর আগে বলে রাখি আমি কিন্তু ওই সময় সমন্বয়ক না বা আন্দোলনের নেতৃত্বেও না, আমি 15 তারিখ পর্যন্ত একদম মানে সাধারণ শিক্ষার্থী হিসাবে এখানে আন্দোলন করছি, কিন্তু যারা লিড দিচ্ছে এরা কিন্তু আমার পরিচিত, সেই হিসাবে ধরেন অনেক কিছু আমি জানি। ধরেন শাহবাগে যখন মিছিলগুলো মানে ওই যে ছোট্ট একটা টঙের উপরে যে ইয়েগুলো হচ্ছে আমি তখন পিছনে ছিলাম, মানে আমি শুনতেছি। আবার ধরেন ওই যখন বাংলা ব্লকেডের সময় হচ্ছে আমরা গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আটকায় দিছি প্রথমবারের মতো, ওটা আটকায় দেওয়ার পর একটা নতুন ব্যাপার তৈরি হয়েছে, রাষ্ট্রদূতটা হেঁটে গেছে, সাধারণ পার্টিসিপেন্ট কিন্তু আমি লিড দিছি, কিন্তু কোনো হিসাবে না, মানে সমন্বয়ক হিসাবে না। দেখা গেছে যে ধরেন আমরা ৫-১০ জন মিলে গিয়া ধরেন আমি সামনে গিয়ে ওটা আটকায় দিছি, ওইখানে লিডটা দিছি, কিন্তু এরা যখন আবার আসছে যারা ওখানে দায়িত্বশীল তাদের সাথে আবার কথা বলছি, মানে সেই হিসাবে আমি একদম আমার নিজের জায়গা থেকে যাচ্ছি। তো সেই হিসাবে আমি তো জানি না যে মিছিলটা কই যাচ্ছে, কই থামবে, মানে নেতৃত্বে না থাকার কারণে এই জিনিসটা আমার পর্যন্ত আসে নাই, এবং আমার পর্যন্ত যেহেতু আসে নাই ওইখানে মিছিলে যারা ছিল সবার মধ্যে কিন্তু একই। তো মিছিলটা রেজিস্টার বিল্ডিং পর্যন্ত এসে থেমে যায়। আচ্ছা, তো কি হয়েছে পরে দেখলাম যে সূর্যসেন হল থেকে কিছু ছেলেপেলে বের হচ্ছে, বা ওইখানে কিছু ছেলেপেলে আছে ছাত্রলীগের, যেটার জন্য মিছিলের সামনে আগাচ্ছে না, মিছিলের একদম সামনে মেয়েরা খুব ভয় পেয়ে গেছে আর কি। তখন ওই মেয়েদেরকে রেখে আমরা আগে গেলাম কয়েকজন, যে দেখি আমরা ইয়ে করতে পারি, এবং গিয়া তখন কেউ একজন বললো যে লাঠি নাও, হাতে লাঠি নাও। হ্যাঁ, তো পরে দেখলাম যে ওই মল চত্বরে ওইখানে একটা গাছের থেকে ডালপাল কেটে রাখছে, এখানে অনেকগুলো লাঠি আছে, তো আমরা লাঠি নিয়ে দিলাম ধাওয়া, এবং ধাওয়া দেওয়ার পরে দেখলাম ছাত্রলীগের অনেকে ইয়ের মধ্যে ঢুকে গেল, হলের মধ্যে ঢুকে গেছে, সূর্যসেন হলের মধ্যে ঢুকে গেছে। তো এরপরে ওইখানে ভাঙচুর এরপরে ওই যে বাইক টাইক ছিল পোলাবান ভাঙতেছে। এর মধ্যে একবার দেখলাম ওই পাশে ওই যে মহসিন হলের দিকে যে রাস্তাটা, রেজিস্টার বিল্ডিং আর সূর্যসেনের পাশ দিয়ে যে রাস্তাটা, ওইখান থেকে কিছু পোলাবান আসতেছে, ওখানে আবার ধাওয়া দিলাম, ওরা আবার চলে গেল। মানে এইটা হচ্ছে এইখানের পরিস্থিতি। কিন্তু একই সময় ৭১ হলের সামনে আবার আমাদের ছেলেপেলে মার খাচ্ছিল, তো আমরা জানি না। হ্যাঁ, তো এই ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে হঠাৎ করে কেউ একজন বললো যে সবাই পিছনে ব্যাক করো।
তো পিছনে ব্যাক করতে বললে যেটা হয়, দেখেন মেয়েরা তো সামনে, মানে এইদিকে সামনে, যখন পিছনে ব্যাক করতে মেয়েরা সবার পিছনে পড়ে যায়। হ্যাঁ, তো আমরা কয়েকজন মিলে, আমি আর আমার পরিচিত কাউকে আর পাচ্ছি না, তো আমি মেয়েদেরকে শুধু আগে দিচ্ছিলাম যে আগে যাও আগে যাও আগে যাও, মানে পিছন দিয়ে ওরা হামলা করবে। এই করতে 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 হচ্ছে হামলার মধ্যে পড়ে যাই আমি। আচ্ছা, তো সূর্যসেনের সামনে না সূর্যসেন হল থেকে দৌড়ায় হচ্ছে আমরা ভিসি চত্বর পর্যন্ত গেছি। আচ্ছা, যাওয়ার সময় মানে সবাই তো আগে দৌড়ে চলে গেছে, আমি মেয়েদেরকে আগে আগে পাঠাচ্ছিলাম আর কি, যে আগে যান, এখানে পিছনে ইয়ে করতেছে। তো মেয়েরা তো খুবই আতঙ্কিত, অনেকে ছড়ায় ছিটায় গেছে, কেউ ওইদিকে পিজে হাট হলের দিকে গেছে, কেউ মধুর ক্যান্টিনের দিকে যেতে চেষ্টা করছে, ওদিকেও ছাত্রলীগ আসছে। তো আমরা ভিসি চত্বর আসার পরে পিছন দিকে ঢিল টিল মারতেছে, আমার পিঠে কয়েকটা ঢিল টিল লাগছে, আমি এতটা খেয়াল করি না, আমার কাছে যে এই মেয়েদেরকে বাঁচাইতে হবে কোনো না কোনোভাবে। তারপরে ওইখানে ভিসি চত্বর এখানে আসার পরে যেই ছবিগুলো আপনারা এখন দেখেন সব জায়গায়, যে ওইখানে হামলা হয়েছে, ওই যে মেয়েদের যে রক্তাক্ত অবস্থা, তন্নির যে ঘটনাটা, এটার একটু আরেকটু আগের ঘটনা এটা। ওই সময় দেখলাম এই মধুর ক্যান্টিন থেকে বের হয়ে ওই দিক থেকে একটা ইয়ে আসতেছে, দল আসতেছে ছাত্রলীগের। তো এই পালাপাড়ির মধ্যে মানে এই সময় হচ্ছে আমার শরীরে মানে আমার পিঠে কোন জায়গা থেকে কি বাড়ি লাগছে কি লাগছে আমি কিছু জানি না, আমার শুধু মনে হচ্ছে যে মেয়েদেরকে বাঁচাতে পারলাম না। একটু পরে হচ্ছে আমরা দৌড়ে ওই ইয়ের দিকে গেলাম, জহু হলের দিকে। জহু হলের গেটের সামনে আমি যখন দাঁড়াইছি তখন দেখলাম দুইটা ছেলে এরকম মাথা ধরে আসতেছে, আমার মাথা ফেটে গেছে, দুইটা ছেলে। তখন একটা রিক্সা থামায়, আমি আমার অবস্থা আমার খেয়াল নাই, আমি ওই দুইজনের নিয়ে হচ্ছে রিক্সায় উঠছি, আমার ঢাকা মেডিকেল চলো। তো দুজনেরই মাথা ফাটা, আমি হচ্ছে উপরে বসছি, একজনকে এভাবে ধরছি, আরেকজন আমার এভাবে কোলে, মানে মানে পতাকা টতাকা ছিল মাথায় রাখছি, রক্ত বেরোচ্ছে ফিনকি দিয়ে, এবং এরা বলতেছে ভাই আমার বাসায় জানায় না, ভাই বাসায় জানলে ভাই ইয়ে করবে, মানে একদম প্রথম তো অ্যাটাক হইলো, মানে কেউ ওটা আশা করে নাই। তো আমি কেমন যেন প্রিপেয়ার ছিলাম। তো এরপরে ওই নীলক্ষেতের ওদিক থেকে যখন ওই মানে ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছি, ওই রাস্তাটা তো ব্যাকওয়ার্ড, ঢাকা মেডিকেল তো দিক দিয়ে যায় না, ফুলার রোড দিয়ে এদিক দিয়ে তো যাওয়া খুব সহজ। আর ঢাকা তো ওই দিক দিয়ে যখন যাচ্ছে তখন ওই দিন জন্মাষ্টমীর মিছিল ছিল, বা জন্মাষ্টমীর কিছু একটা ছিল, জন্মাষ্টমীর পরের দিন এরকম, এটার কারণে ওই দিকে রাস্তাগুলো আটকানো ছিল। তো আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, এর আগে যারা দৌড়ায় চলে আসছে, এরা অনেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এরা জানে না যে আক্রমণটা হয়েছে বা কি হয়েছে। তো আমি যাওয়ার সময় শুধু চিৎকার করে বলতেছিলাম ভাই ঢাকা মেডিকেল আসেন, অনেক আহত, ঢাকা মেডিকেল আসেন। তো অনেকে আবার আমার রিক্সার পিছনে দৌড়াইতেছিলাম, আপনারা রিক্সা নেন, আবার ঢাকা মেডিকেল আসেন, এখানে অনেক আহত যাবে। আমার মনে হচ্ছিল যে এখানে প্রচুর আহত যাবে। তারপরে ঢাকা মেডিকেলে ওই পর্যন্ত রং সাইড দিয়ে টিয়ে মানুষজনকে রিকোয়েস্ট করে করে গেলাম। যাওয়ার পরে মেডিকেল কলেজের যে গেটটা, এই পাশের যে গেটটা আপনার চানখার পুলের এই পাশে, বক্সিবাজারের এই পাশের যে গেটটা, ওইখানে নামছি। পরে হচ্ছে পকেটে রিক্সার বললাম যে কয় টাকা, বলছে যে দেন যা দিবেন। তো পকেটে কয় টাকা ছিল আমার খেয়াল নাই, দিছি। তারপরে আমি বললাম যে এখন ইমার্জেন্সিতে যাবো কেমন, এদিক থেকে তো আমি চিনি না। তো একজন বললো যে সোজা যাও, সোজা গেলেই ইমার্জেন্সি, অনেক দূর, কিন্তু সে অনেকটা দূর হাইটা ওদেরকে দুজনে নিয়ে গেছি। যাওয়ার পরে ইমার্জেন্সিতে ঢোকার পরে দেখতেছি যে মানে ভয়াবহ অবস্থা, এত পরিমাণে মাথা ফাটা এবং এত পরিমাণে রক্ত এবং এত পরিচিত মানুষ। আমি মানে ওইখানে আমি হয়ে গেছি যে আমি তো সবাই বলতেছিলাম যে ঢাকা মেডিকেল আসো, ঢাকা মেডিকেল আসো, কিন্তু এত পরিমাণে অবস্থা আমি বুঝি নাই, এবং অধিকাংশই মেয়ে। আচ্ছা। তো এর মধ্যে আবার আমার এক বন্ধুরে নিয়ে আসছে, যে আমার সাথে মিছিলে ছিল, আমার ডান পাশে ছিল, ওরে চারদলা করে মানে চ্যাংদলা করে নিয়ে আসছে পোলাপান। ও আয়সা আমারে বলতেছে যে না আমার এইখানে মারছে, এইখানে মারছে, এখানে মারছে, তো আমি যদি অজ্ঞান হয়েছে তুমি আমাদের দেখো, আর মোবাইলটা রাখো তোমার কাছে, আমার মোবাইল অফ হয়ে গেছে, আমার বাসায় একটু খবর দাও। আবার এখান থেকে বের হওয়ার পরে দেখতেছি যে রিফাত রশিদ আর হামজা মাহবুব ওনারা এসে কইতেছে যে এই নাম তোরা সুস্থ আছিস, তোরা ঢাকা মেডিকেলের ইয়ে কর। হামজা ভাইয়ের মাথা ফাটা, মাথায় মারছে। হামজা ভাই বলতেছে যে ইয়ে কর, তোরা ইমার্জেন্সির গেটটা আটকায় দেয়, ছাত্রলীগ জন্য আসতে না পারে, কারণ আমরা তো জানি ছাত্রলীগ আবার এখানে আক্রমণ করবে। আমি এরকম মানে অনেকটা হচ্ছে যে আমি আহত হই নাই, যারা আহত সেদেরকে আমি কথাবার্তা বলতেছি, এরকম একটা অবস্থা আমার। তো এর মধ্যে আমারও যে আঘাত লাগছে বা এটা আমার কোনো ইয়ে নাই, মানে তখনও বোধ হয় নাই। পরে আমি মেডিকেলের গেটে, ইমার্জেন্সির গেটে এসে বসে ওই যে আমার যে বন্ধুর কথা বললাম যে হচ্ছে বললো যে বাসায় জানাইতে, ওর বাসায় আমি ফোন দিয়ে জানাইতেছি যে এই অবস্থা। তো ওর বাসায় এক দুবার ফোন দিছি, ঢুকে নাই, কথা বলছি, বোঝে নাই। এর মধ্যে আমি আমার বাসায় ফোন দিয়ে আমার আব্বারে বললাম যে আব্বা এরকম আক্রমণ হয়েছে। আমার আব্বু তো খুবই মানে পলিটিক্যালি কনসিয়াস বা ওনারা ওই এটার সঙ্গে জড়িত। বললাম যে এরকম আক্রমণ হয়েছে, তা বললো যে তুই ঠিক আছে, যেমন আমি ঠিক আছে, ঠিক আছে আল্লাহ ভরসা, সমস্যা নেই। পরে আর কাউরে ফোন দিই নেই, বাসার করে ফোন দিই নেই। এর মধ্যে আমার আরেক বন্ধুরে ফোন দিলাম, ওর বাসা হচ্ছে চানখার পোলেই, দারুণ যদি একসাথে পড়ছি। ওদের বললাম যে আমি এরকম ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে আছি, জানি না কি অবস্থা। এই কথা বলতে বলতে হঠাৎ করে আমার খিঁচুনি উঠছে। আমার ছোটোবেলা থেকে অ্যাজমার সমস্যা, হাঁপানির সমস্যা, এই যে একটা লম্বা পথ দৌড়ায় আসছি, এই করে আসছি।
তো আমার প্রচণ্ড খিঁচুনি উঠছে, তখন হচ্ছে ওইখানে যারা ছিল তারা বলতেছে যে তোমাদের ভিতরে নিয়ে যায়। আমি বলছি না, ভিতরে নিয়ে কি করবেন, এত মানুষ আমার নেওয়ার দরকার নেই। তারপরেও তারা হচ্ছে জোর করে আমার ভিতরে নিয়ে গেছে। তো ওই সময়ের কাছে কিছু ছবি টবি, তখন সাংবাদিকরা মাত্র আসছে, মাত্র খবর পাইছে, তখন প্রথম আলো ডেইলি স্টার সহ কিছু কিছু জায়গায় আমার নিয়ে যেতেছে এরকম কিছু ছবি নিয়ে গেছে। তো এটা এত বিস্তারিত এই জন্য বললাম যে আমি এতটাও আহত হই নাই, মানে ওই সময় আমি যে চিত্র দেখছি এটা আমি এতটাও আহত হই নাই, কিন্তু আমি পরবর্তী 15-20 দিন উঠতে পারি নাই, মানে মেরুদণ্ডের টিস্যু ইয়ে হয়ে গেছিল আর কি ওই আঘাতের কারণে। আচ্ছা আচ্ছা। তো এরপর আমার যখন, এটা কি লাঠির আঘাত ছিল না ইটের? লাঠি ইট মিক্সড মানে মনে হয়। আমি যখন দৌড়াইছি তখন তো আসলে আপনার খেয়াল ছিল পেছন থেকে ওরা যখন আঘাত করছে। হ্যাঁ। তো এরপরে ইমার্জেন্সিতে নিয়ে আমার অক্সিজেন দেয়। অক্সিজেন দেওয়ার পরে এখন যে অবস্থা, যে মানুষজন একটা খাটের উপর 3 জনকে এরকম বসায় অক্সিজেন দিচ্ছে, মানে আমার পাশে 2 জন, আমার ওই জায়গায় একজন একটা খুলে আমারে দিল। মানে এত রোগী ছিল তখন, এত রোগী, এবং সবাই দাঁড়ায় আছে। ধরেন যে মানে আমাদের তো মানে অনেক ধরনের মত পার্থক্য থাকতে পারে। আমি ওই জায়গায় দেখলাম মেঘ মোল্লার বসু আসছে, এবং তার পিঠে এরকম লম্বা দাগ, মানে একটা বাড়ি দিছে, মানে একদম লম্বা দেখ, সে হচ্ছে খালিকে ওইখানে ট্রিটমেন্ট নিতেছে আমার সামনে। আমি তো অক্সিজেন অবস্থা দেখতেছি। দেখলাম যে আসিফ মাহমুদ এখন মাননীয় উপদেষ্টা আমার পাশের বেডেই, তার হাতে মনে হয় ইয়ে করছে, ওনার ওই দিন জন্মদিন ছিল না কি জন্য ছিল, মানে এর হাতে রক্ত, মানে হাতে ব্যান্ডেজ ইয়ে করে পেঁচা দিতেছে এরকম। তো ওই সময় তখন তো এত চিন্তা, মানে হান্নান মাসুদ এসে আমার বললো যে নাম কি, সে লিস্ট করতেছে আহতদের, আমি নাম বললাম, ডিপার্টমেন্ট বললাম। তো আমি দেখলাম যে এরপরে আরও রোগী আসতেছে। আমি ডাক্তারে বললাম যে আমি এখন মোটামুটি ভালো লাগতেছে, আপনি আমার ইয়ে করেন, ইশারায় বললাম যে আমারে সরায় আরেকজনকে অক্সিজেন দেন, এবং তারপর হচ্ছে আমারটা সরায় আরেকজনকে অক্সিজেন দিল। এর মধ্যে আমার যেই একজনকে ফোন দিয়েছিলাম, ওরা এসে বললো যে এখানে থাকো না, ছাত্রলীগ অ্যাটাক করতে পারে। তো আমারে বের করে নিয়ে গেল 2 জন কাঁধে তুলে, এবং আমি যখন ঢাকা মেডিকেল থেকে বের হচ্ছি পিছন দিয়ে, তখন হচ্ছে ছাত্রলীগ আবার ওখানে অ্যাটাক করছে। এবং মানে আমরা যে গাজার আশিফা হসপিটালের কথা বলি, 15 জুলাইয়ের ঢাকা মেডিকেল পুরোপুরি ওই রকম ছিল, এবং আমার চোখে আমি যেটা দেখছি, কিন্তু পরবর্তী তো দেখি নাই। পরবর্তী দিনগুলা যে আসলে আরও কি যে ভয়াবহ অবস্থা ছিল, সেটা তো পরবর্তীতে আমি কাজ করতে গিয়ে দেখছি। এরপরে যে আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে বিছানায় পড়ে গেলাম, আর উঠতে পারতেছি না, আন্দোলনে আসতে পারতেছি না। আর যেটা হয়েছে যে এর আগে যখন আন্দোলনে গেছি তখন তো বাসায় একরকম বিষয় ছিল, এখন যখন আমি দেখতেছি যে এই সময় থেকে আপনি তো আসলে বাসায়, পুরো বাসায় মানে বেড রেস্টে চলে বেড রেস্টে, মানে একে তো আমার শারীরিক কন্ডিশন এটার সাথে যায় না, আর বাসায় অলরেডি দেখছে যে আমি একবার মায়ের খেয়েছি, বাসায় মানে যাওয়ার প্রশ্নই আসে না। দ্বিতীয়ত আমি নতুন বিয়ে করছি, আমার সংবাদ পাওয়ার পরে আমার বউ চলে আসছে ঢাকায়, তো এরপরে আমি আর আন্দোলনে যাইতে পারি নাই। আচ্ছা আচ্ছা। এরপরে আপনি মানে সুস্থ হয়ে পরবর্তীতে আবার রাস্তায় কবে নামলেন? হ্যাঁ, ওখানে তো ধরেন আমি ডাক্তার দেখাইতে পারি নাই, কারণ তখন ব্লক রেড দিয়ে গ্রেফতার চলতেছিল। বাসার লোকজন ভয় পাচ্ছিল যে হাসপাতালে গেলে যদি জানে যে আন্দোলনে মায়ের খাইছে, তাহলে আবার যদি গ্রেফতার করে ফেলতে পারে। এজন্য আমি মানে ডাক্তারও দেখাইতে পারিনি, এবং আমি একটা সময়ের পরে হচ্ছে যে বাসায়ও ছিলাম না আর, মানে এই আহত অবস্থায় এই বাসা ওই বাসা করতে হয়েছে। এবং ইন্টারনেট যখন চলে যায়, তো এর আগে ইন্টারনেট চলে যাওয়ার ঠিক আগে হচ্ছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার আউটলুক ইন্ডিয়া সম্ভবত, ওরা আন্দোলন নিয়ে একটা ইয়ে করতেছিল। তো আমারে কোনো না কোনোভাবে আমার সাথে ইয়ে করছিল। আমি তখন বলছিলাম যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সবার পদত্যাগ করতে হবে, ইনক্লুডিং হাসিনা। তখন তো আমি জানি না যে কি হচ্ছে, আমি আমার জায়গা থেকে বলছিলাম। এইটা বলার পরে ধরেন বাসায় আরও ভয়। হ্যাঁ, এটা কত তারিখে বললেন? আমি বলছি ইন্টারনেট চলে যাওয়ার ঠিক আগে 18 তারিখ সম্ভবত। হ্যাঁ, 18 জুলাই। তো এটা আছে আউটলুক ইন্ডিয়াতে। এটা কি মানে কোনো নিউজ পোর্টালে। এবং মজার বিষয় হচ্ছে যখন ইন্টারনেট ফিরে আসার পরপরই আপনার যদি মনে থাকে যে আপনি তখন হয়তো ভিতরে ছিলেন না বাইরে ছিলেন, আমার ঠিক খেয়াল নাই, ওই সময় হচ্ছে ধ্রুব রাঠি আর আকাশ ভক্ত হচ্ছে ওরা ইয়ে করছিল, বাংলাদেশ নিয়ে ভিডিও বানাইছিল। তো ইন্টারনেট আসার পরপরই আমি একটা ভিডিও দেখতেছি, ওই ভিডিওতে সে যখন বলতেছে বাংলাদেশ নিয়ে সে রেফারেন্স দিচ্ছে যে সাংবাদিকের, মানে ওই জায়গায় দেখতেছে আমার ছবি পিছনে। আমি বললাম যে তার মানে নিউজটা ছাপা হয়েছে। তো এরপরে গিয়ে পড়লাম, দেখলাম যে আমি যা বলছিলাম মেজরিটি সবই লিখছে। তো যাই হোক, এরপরে ধরেন আমার এক বন্ধু, নাম সৈকত, কুয়েটে পড়াশোনা করে। 15 তারিখে ও ঢাকা মেডিকেলে যারা আমার সাথে ছিল তার মধ্যে ও একজন। তো সৈকতের বাসা শুনি একটা, সৈকত হচ্ছে একদিন আমাকে ফোন দিয়ে ও খুব কান্নাকাটি করতেছে। তো আমি বললাম যে কী অবস্থা, কী হয়েছে? তো
তো সৈকত বলতেছে যে তোর সময় আছে, আমি তোর সাথে কথা বলি, আমার একটু হালকা লাগবে, আমার কারোর সাথে কথা বলতে পারতেছি না। আমি বল, আমি তো আসলে আন্দোলনের খোঁজখবর রাখতেছি না, বিষয়টা কি? ও বলতেছে যে আজকে আমার হাতের উপর একজন মারা গেছে। আমি বললাম যে কীভাবে? মানে আমি তখন বাইরের অবস্থা কিছুই জানি না, আমার বাসা থেকে মোবাইল টোবাইল নিয়ে গেছে, বিয়ে করতেছে। তো পরে ওর সাথে কথা বলে শুনলাম যে যাত্রাবাড়ির অবস্থা খুবই ভয়াবহ, গণহত্যা চলতেছে। এবং কেউ মানে ও যে আমাকে বলতেছে, আমি জানি ও কোনো সময় মিথ্যা কথা বলবে না, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে গুজব। এরকম বলছে যে এখানে দেশ বাংলা হসপিটালে আমি আসি, ছেলেপেলে আসতেছে, এবং একটা ছেলে গুলি খাইছে, ও আইসা ডাক্তারে বলছে গুলিটা বের করে দেন, গুলিটা বের করছে, আবার রাস্তায় চলে গেছে। হ্যাঁ, এইগুলো এরকম হইতেছে। বললাম যে সত্যি? হ্যাঁ এরকম সত্যি। যে পরে বলতেছে যে কিছু টাকা পয়সার ব্যবস্থা করলে এইখান থেকে আহতদেরকে সরোয়ার্দী মেডিকেলে বা ঢাকা মেডিকেলে পাঠাতে পারতাম, তো টাকা পয়সা কই পাবো? পরে ওরা বিভিন্ন ক্রাউড ফান্ডিং টান্ডিং করে এগুলো করছে। তো ওই সময় সৈকত আমার বললো যে না তুই তো লেখালেখি করিস, এইগুলো না হারাই যাবে, এগুলো হারাই যাবে, এগুলো আমাদের ডকুমেন্টেশন করতে হবে। আর্কাইভ শব্দটার সঙ্গে তখন ধরো আমি জানতাম না, যে হ্যাঁ ডকুমেন্টেশন আমি করবো। এবং তখন আমাদের যে রাইটার সার্কেল যারা, আমি তাদের সবাইকে পার্সোনালি বললাম যে দেশে একটা গণহত্যা হচ্ছে, সরকার পতন তো অনেক দূরের বিষয়, মানে তখন এগুলো তো আমরা বলতেও পারতাম না, মানে বললাম যে কী হবে ঘটনা জানি না, কিন্তু এগুলোর গণহত্যার দলিল আমরা রাখবো, ডকুমেন্টেশন রাখবো, তোমরা যে যা পারো যারা এলাকার এগুলো রাখো। আচ্ছা, তো ওই জায়গা থেকেই হচ্ছে আমরা ইয়ে করলাম। এরপরে যখন 5ই আগস্ট আপনি বাসায় যখন হচ্ছে এসেছিলেন, আহত অবস্থায় ছিলেন, তখন এই কাজগুলো করতেছিল, মানে এগুলো চলতেছে, মানে আমি সবাইকে প্রিপেয়ার করতেছি, বলতেছি যে মানে এগুলোর ডকুমেন্টেশন করতে হবে কোনো না কোনোভাবে, এবং যা তথ্য পাচ্ছিলাম অল্প অল্প করে এগুলো সব আমি লেখা রাখার চেষ্টা করতেছিলাম। সৈকত আমাকে প্রতিদিন ফোন দিত, বলতো যে আজকে এতজন মারা গেছে, আজকে আমার সামনে এতজন মারা গেছে। এবং সৈকত তখন যেটা করতো সেটা হচ্ছে যে সৈকত আর আমি হচ্ছে জুলাই মেসাকারের কো-ফাউন্ডার। হ্যাঁ, তো সৈকত তখন যেটা করতো যে এই মসজিদে এলান দিত না যে শোক সংবাদ, ও শোক সংবাদগুলো লিখে রাখতো যে আজকে কয়টা শোক সংবাদ হয়েছে, ওইটা মানে পেতো কোথায়? ওই এলাকায় মানুষ মারা যাচ্ছে, ওই এলাকার মসজিদে ইয়ে হচ্ছে, ও তো এলাকা যাত্রাবাড়ি শনি একটাই ওর বাসা, মানে আশেপাশের এলাকায় কোন জায়গায় কয়টা শোক সংবাদ বলতেছে, তারপরে কোন মসজিদে কয়টা জানাজা হচ্ছে। হ্যাঁ, এবং এমনও তথ্য আমরা পাইছি যে জানাজা হয়েছে, লাশ বাড়িতে নিয়ে গেছে, কোথাও তার কোনো ইয়ে নাই। তো এরপরে 5 তারিখের যে ঘটনা, 5 তারিখে যখন সরকার পতন হয়ে গেল বা শেখ হাসিনা পালাইলো, আমি ওই আহত অবস্থায় বের হইলাম। আবার মানে শরীরের অবস্থা যাই হোক, সেই ওইভাবে খোঁড়ায় কোনো মতো সেই জুরাইন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসছিলাম, গণভবন পর্যন্ত আর যাইনি। আচ্ছা আচ্ছা। এবং 6 তারিখেই আমি আবার, যেহেতু এখন আবার আমরা স্বাধীন, ইন্টারনেট চলে আসছে, আমি সবাইকে বললাম যে আমরা গণহত্যাটা শুরু করব, মানে গণহত্যার যেই ডকুমেন্টেশনটা আমরা শুরু করব, সেটা যেভাবেই হোক। এবং 7 তারিখের দিকে সম্ভবত আমরা প্রথম মিটিং করলাম, এবং মিটিং করে আমরা নাম দিলাম যে আমরা একটা আর্কাইভ করব, আর্কাইভের নাম হবে জুলাই ম্যাসাকার আর্কাইভ, কারণ একটা ম্যাস কিলিং হয়েছে। সরকার গঠন হবে, কে আসবে ক্ষমতায়, কি হবে, কারা কি করবে, এগুলো আমাদের দেখার দরকার নাই। এবং আমার পার্সোনাল যেই জায়গাটা ছিল সেটা হচ্ছে যে আমি তো থাকতে পারিনি জুলাইতে, 15 তারিখের পর আমাকে ওরা থাকতে দেয় নাই। আমি এমনভাবে থাকবো, মানে আমার যে না থাকার অতৃপ্তি আমি হচ্ছে ইয়ে করে ফেলবো, এবং স্টিল আমি এখনও সেই কাজই করতেছি। এবং আমি জানি না যে আমি সারা জীবন কাজ করলেও ওই অতৃপ্তি আমার ইয়ে হবে কিনা। মানে আমার মনে হচ্ছে যে যেদিন আবু সাইদ মারা যায় 16 তারিখে, আমি যখন প্রথম একটা লাইভ চলতেছিল তখন, তো অনেকে বললো যে মানে তখন ফেসবুকে যেটা হয় যে মানে ভূমিকম্প হলে যেরকম হয় না যে কয়েকজন পোস্ট দেয়, বা ভূমিকম্প টেন না পাইলেও একটু আভাস পাইলে ফেসবুকে ঢুকে আমরা দেখি যে আসলে ভূমিকম্প হয়েছে। আবু সাইদের মৃত্যুর সময় এরকম কেউ বলতেছিল যে আমরা নিশ্চিত একজন মারা গেছে, একজন বলতেছে যে হয়তো সব একজন মারা গেছে, একজন এসে বলতেছে যে আমি না লাইভটা দেখছি একজন মারা গেছে। আমি যখন প্রথম দেখলাম লাশটা, আবু সাইদের একটা ছবি মেডিকেলে রাখা, আমি চিৎকার করে কাঁদছি, কারণ আমরা এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার খেয়েছি, এই ছবি দেখেই তো সে নাম ছিল। তার মানে আবু সাইদের মৃত্যুর পিছনে আমার দায় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন আমরা প্রতিরোধ করতে পারি না, ওই দিন আমরা যে মায়ের খেয়েছি ওইটার মানে আবু সাইদ নিশ্চয়ই নামতো না ওই দিন। আবু সাইদ গিয়া এরকম মানে গুলির সামনে হাত ইয়ে করে দিত না, সেটা করছে কারণ এর আগের দিন আমরা মায়ের খেয়েছি এটার জন্য। এবং তখন এরপরে যেই লাশের যে সিলসিলা শুরু হয়েছে, এরপরে যে মানুষ একের পর এক মারা যাওয়া শুরু করছে, এইটার পিছনে তো অবশ্যই আমি দায়ী। মানে আমার ধরেন একটা ছবি নিউজ ফিডে গেছে মানুষজনের, মানুষ তো ওইটার প্রতিবাদে নামছে। এরপরে যে সে মারা গেল তার জন্য আমি কি করছি?
আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ ছিলাম না, আমি জুলাই ম্যাসাকার ক্যাম্প শুরু করছি। কিন্তু এরপর আমি ওই কথা হয়তো আসবো, আমি যে এরপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব নিছি, সাধারণ সম্পাদক হয়েছি শুধুমাত্র ওই রক্তের দায় ইয়ে করার জন্য, ওই দায় থেকে। দায় দরদের কথা তো অনেক শুনি, আমি মনে করি যে অ্যাকচুয়াল দায় দরদের কাজটা আমি করতেছি শুধুমাত্র জুলাইয়ের জায়গা থেকে। আল্লাহ আমাকে তৌফিকটা দিছে এবং আমি চাই ওই সংখ্যাটা বাড়াইতে, ওই সংখ্যাটা যেন বাড়ে। এই জন্য ধরেন আজকে আপনি ডাকছেন এখানে আসছে, যে এখানে হয়তো কিছু কথা হয়তো ওই সংখ্যাটা 2 থেকে 3 জন হবে, যে অ্যাকচুয়ালি শহীদদের জন্য যারা কাজ করবে, আহতদের জন্য যারা কাজ করবে। এমনিতে মানে জুলাই ম্যাসাকার আর্কাইভ কি মানে শহীদ এবং আহতদের জন্য কাজ করছে? জুলাই ম্যাসাকার আর্কাইভে আমরা যেটা করছি, এখন তো মানে জুলাইয়ের পর অনেক ধরনের ডাইমেনশন চেঞ্জ হয়েছে। জুলাই মাসেও যেরকম ধরেন একসময় বাংলা ব্লকেড হয়েছে, একসময় এই বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পরে এক দফার দিকে আসছে। তো 5ই আগস্টের পরেও অনেক ধরনের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। তো আমাদের প্রাথমিক ইয়ে ছিল হচ্ছে যে গণহত্যার ডকুমেন্টেশন করা, এবং আমরা যখন গণহত্যার ডকুমেন্টেশন শুরু করছি, এটা বললাম যে তখন অন্তর্বর্তীকালীন সরকারও গঠন হয় নাই। আমরা প্রথম দিন শনিয়াখাড়ার যতগুলো হসপিটাল আছে সবগুলো হসপিটালে গেছি। হসপিটালে গিয়ে বলছে যে আপনাদের এখানে কয়জন মারা গেছে। তার একটা প্রথম দিন বলতে 7 তারিখ, মানে আমরা যেদিন প্রথম কাজ শুরু করছি, আচ্ছা 7ই আগস্ট 2024। তো এক এক হাসপাতালে এক এক রকম তথ্য দিচ্ছে যে আমাদের কাছে আনুমানিক এতজন মারা গেছে আনুমানিক, আর এতজন আনুমানিক আমরা এখান থেকে রেফার করে দিছি ঢাকা মেডিকেলে, তারা হয়তো আর বাঁচে নাই, এরকম। তো এটার মধ্যে দিয়ে আমরা একটা ইয়ে করার চেষ্টা করছি, ধারণা পাওয়ার চেষ্টা করছি যে কতজন মারা যেতে পারে। তারপরে আহতরা এখন কই আছে, ঢাকা মেডিকেলে আছে, আমরা ঢাকা মেডিকেলে গিয়ে তাদের খোঁজ নিছি, মানে মূলত একদম প্রপার ডকুমেন্টেশন, যে যা তথ্য পাচ্ছি। এই কাজ করতে গিয়ে আমি একদম আগস্ট মাসের মাঝামাঝি সময়ে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করার সুযোগ পাই, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট, ITJP। তারা মূলত শ্রীলঙ্কায় যে গণহত্যা হয়েছিল এইটার উপরে তারা হচ্ছে করছিল, UK বেসড। তারা বাংলাদেশের নিয়েও কাজ করা শুরু করছে। ডেভিড বার্গম্যান নাম শুনছেন, ডেভিড বার্গম্যানের ইয়েতে। তো এরপরে থ্রুতে ওনার বাংলাদেশে এসেছেন। হ্যাঁ, ডেভিড বার্গম্যানের থ্রুতে, এবং তারা বাংলাদেশের এই গণহত্যা নিয়ে তারা কাজ করতে চায়, এবং ওই সময় আমরাই কাজ করতেছি। তারপরে ওই ডেভিড বার্গম্যানের টিমে আমি কাজ করার সুযোগ পাই। এমনি আপনি 7 তারিখ থেকে যে কাজ শুরু করেছেন, তখন কি হসপিটালগুলো আপনাদেরকে প্রপার সহযোগিতা করেছে তথ্য দিয়ে? ওই সময় যেটা হয়েছে, ওই সময় তো সবাই স্বাধীন, মানে তখন তারা তো বলার জন্য বসে আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের মানে খারাপ লাগার বিষয় কি, আমরা যাইতে পারিনি সবখানে। যাদের সবখানে যাওয়ার সক্ষমতা ছিল তারা যায় নাই। আমরা তো যাত্রাবাড়ির কয়েকটা হাসপাতালে গেছি, হয়তো ঢাকা মেডিকেল গেছি, হয়তো BGB হসপিটালে গেছি, কিন্তু সারা দেশে যাওয়ার মতো তো আমার তখন টাকা নাই। একদম সোজা কথা, আমার কাছে টাকা নাই। আমি আপনার কাছে ম্যান পাওয়ার নাই। হ্যাঁ, ম্যান পাওয়ার ধরেন আমি যাদেরকে নিয়ে বললাম, তো আমরা 15 তারিখে মিছিলে যে কজন সামনে ছিলাম তাদেরকে নিয়ে আমি জুলাই ম্যাসাকার আর্কাইভ করছি। আচ্ছা, যেই ছেলে জুলাইতে লাশের পর লাশ হাতে নিয়ে দেখছে তাকে নিয়ে জুলাই ম্যাসাকার আর্কাইভ করছি। তা আমাদের মধ্যে ওই ছিল যে আমরা সংখ্যায় 5 জন হইলেও আমরা সারা বাংলাদেশ ঘুরতে পারবো, কিন্তু আমাদের কাছে তো ওই টাকাটা নাই। আচ্ছা, এরপরে যেটা হয়েছে যে আমি যখন ডেভিড বার্গম্যানের টিমে যখন গেলাম ITJP-তে, তখন যেটা হয়েছে যে আমার তো কাজ করার কিছু অ্যাক্সেস বাড়লো, ওইখান থেকে আমি কিছু টাকা পয়সা পাচ্ছিলাম, ওই টাকা দিয়ে আমি জুলাই ম্যাসাকার আর্কাইভ চালাইছি। হ্যাঁ, এবং আমি নিজে ওইখানে। মানে আপনি কি তখন কোনো সহযোগিতার জন্য মানে কোনো অথরিটি বা কোনো প্রতিষ্ঠানের কাছে যান নাই, কোনো ব্যক্তির কাছেও আপনি বলেন না যে এই ধরনের একটি ডকুমেন্টেশনের কাজ করছি, আমাকে আসলে আমার ফাইন্যান্স দরকার? বলি নাই, এরকম না। বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনিও জুলাই ম্যাসাকার আর্কাইভ চিনেন। হ্যাঁ, তো আমরা যখন কাজ শুরু করছি সবাই চিনে, সবাই জানে, কিন্তু মানে ওই সময় যেটা হয়েছে যে এইগুলার জন্য কেউ না ছিল না, মানে এই সমস্ত কাজের জন্য আগ্রহী ছিল না। মানে কোন কাজের জন্য আগ্রহী ছিল তখন? সবাই শুধু ক্ষমতা কিভাবে, কে যাবে। আমি একটা নির্দিষ্ট গণ্ডির কথা বলতেছি। অবশ্যই আমাদের তখন মানে আমাদের যোগাযোগের অভাব ছিল। আমি হয়তো অনেক মানুষ আছে যাদের কাছে গেলেই আমি টাকা পাইতাম, এখন আমি বুঝি। অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে, অনেক ভালো মানুষ আছে যাদের কাছে গেলে আমি টাকা পাইতাম, আমার দৌড় তো ওই পর্যন্ত না। আমি যে গণ্ডিরে চিনি সেই গণ্ডি তো আসলে জুলাইরে বেচার জন্য বসে আছে। আচ্ছা, হ্যাঁ। এখন এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এরপরে অনেকে শুরু করছে, মানে কিন্তু এই ডকুমেন্টেশন কিন্তু থাইমা থাকে নাই, ডকুমেন্টেশন কোনো না কোনোভাবে হয়েছে।
ধরেন বাংলাদেশ জামাত ইসলামী 10 খণ্ডের বই করছে শহীদদের নিয়ে, হ্যাঁ, এরপরে যে আইটিজেবিতে এরা যাত্রাবাড়ি গণহত্যা নিয়ে বিশাল বড় একটা ভিডিও বানাইছে, দেখছেন কিনা, বিবিসি বাংলা কাজ করছে, আস্তে আস্তে করছে, তো প্রথম আলো অনেকগুলো ভিডিও করছে। মানে আমার যে প্রাথমিক টার্গেট ছিল যেটাকে ম্যাসাকার হয়েছে, গণহত্যা হয়েছে, সেটাকে এস্টাবলিশ করতে হবে, সেটা হয়েছে। এবং আমি মনে করি যে ওই প্রাথমিক অবস্থায় এইটা যদি না শুরু করতে পারতাম তাহলে এই পর্যন্ত আসতো না। ধরেন একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হবে, সেইটা রায় হবে, এটা তো একটা প্রসেসের ব্যাপার। কিন্তু এই পর্যন্ত ওই পর্যন্ত যে আপনি মানে এই দিনের নিয়ে যাবো ওই দিনের কাছে এটা তো শুরু করা দরকার। শুরুটা আপনি করেছেন? শুরুটা আমরা করছি, চেষ্টা করছি, এবং আমাদের দেখা দেখি অনেকেই চেষ্টা করছে, বা ওই সময় আরো যারা হয়তো ধরেন সেই পঞ্চগড় থেকে একজন করছে, আমি তাকে চিনি না, আমরা কোনো না কোনো জায়গাতে এক জায়গায় কানেক্টেড, এই জন্য মানে শুধু আমি বললে ব্যাপারটা খুবই ভুল হবে আর কি, বেইনসাফ হবে। তো ওই সময় আমরা যারা কাজ করার চেষ্টা করছি, এখনো কাজ করতেছি। এবং ধরেন যে এই মুহূর্তে জুলাই ম্যাসাকার ক্যাম্প যেটা করতেছে সেটা হচ্ছে যে ধরেন আওয়ামী লীগ যে নতুন করে ফিরে আসার চেষ্টা, বা আমাদের মধ্যে যেই মানে সিভিল সোসাইটির মধ্যে অথবা মধ্যবিত্ত যারা আছে, মানে নিম্ন মধ্যবিত্ত, এই সোশ্যাল যেই ক্লাস, তাদের কাছে আওয়ামী লীগরা আমরা ঠিকঠাক মতো পোস্টমর্টম করতে পারি নাই। এই জন্য যেটা হয়েছে যে কোনো না কোনোভাবে অনেকের মনে হয় যখন একটু রাস্তায় জ্যাম একটু বেশি লাগে তখন মনে হয় আগেই ভালো ছিলাম, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু নতুন করে শুরু হয়েছে। তো এখন আমরা যেটা করতেছি, যে আমি আপনাকে যেটা বললাম যে জুলাইয়ের পরে তো অনেকগুলো ধাপ গেছে, আর একটা 5ই আগস্ট গেছে, অনেকগুলো ডাইমেনশন চেঞ্জ হয়েছে। আমরা এখন ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধে আছি, আমাদের পেজে যেহেতু একটু রিচ আছে, আমাদের লোকজন চিনে, সো ধরেন আমরা এখন এই যে লীগ ধর জেলে ভর কর্মসূচির মধ্যে আছি, বা হাসিনার জন্মদিন গেল আজকেই, যখন রেকর্ডটা হইতেছে সম্ভবত হাসিনার জন্মদিন, আমরা দিনব্যাপী আমাদের পেজে হাসিনারে নিয়ে বিভিন্ন ধরনের দিছি, যে উন্নয়ন মানে আপা, হ্যাঁ, তারপরে বিশ্ব জলাতঙ্ক দিবস এবং হাসিনা জন্মদিন একই দিনে, এই ধরনের ব্যাপারগুলো। তো এই মানে আওয়ামী লীগকে মানে আপনি তো নাই করে ফেলতে পারবেন না, তারা তো আপনি ব্রাশ ফায়ার করে একদম মেরে ফেলতে পারবেন না, তো একটা ধর্ম, ওই ধর্মের মধ্যে যে ধর্ম গ্রহণ করছে ওর হয়তো অন্য ধর্ম গ্রহণ করতে হবে, আর নাইলে ওর মরে যেতে হবে। এছাড়া তো কিন্তু ধরেন এরা কদিন পর পর জয় বাংলা স্লোগান দেয়, এখনো বলে যে আমি আওয়ামী লীগের গাদ্দার, হ্যান ত্যান। তো আমরা ওই জায়গা থেকে যেটা করতেছি যে সোশ্যালি কিভাবে তাদেরকে আরো করে ফেলা যায়, এবং এই আওয়ামী লীগ, হোয়াট ইজ আওয়ামী লীগ, এই জিনিসটা মানুষের বোঝানো হয়। মানে তাদের যে আসলে বিভৎসতা, তারা মানে এই যে গণহত্যা যে হয়েছে, গণহত্যা আমি যেটা বললাম যে গণহত্যার ডকুমেন্টেশন এখন করা দরকার নেই, এখন সেটা সরকারিভাবে হবে। আচ্ছা, এটা হচ্ছে এখন হচ্ছে এই গণহত্যাটা জারি, মানে এই যে গণহত্যা যে হয়েছে এটা মানুষের সামনে জারি রাখা, জুলাইয়ের বিভিন্ন ভিডিও সামনে নিয়ে আসা, যেগুলো আপনি দেখছেন হয়তো, তারও বারবার দেখা, মানে মানুষজন জুলাইয়ের না ভুলে যায়, এবং জুলাইকে যারা রিপ্রেজেন্ট করে, মানে জুলাইয়ের পক্ষ শক্তি বললে তো একটা টার্ম নতুন শুরু হয়েছে, তো জুলাইকে যারা রিপ্রেজেন্ট করে তার বাইরেও যে একটা জুলাই আছে, জুলাই যে আসলে একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার, অথবা আমার পোলাডারে পোড়াইলেন কেন, এটাই তো আসলে জুলাইয়ের যে নতুন বন্দোবস্ত, সেই বন্দোবস্ত মানে জুলাই তো একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, 16 বছরের একটা মানে নিষ্পেষিত ব্যবস্থা, এবং মানুষের কথা বলার স্বাধীনতা না থাকা, রাজনৈতিক ভোটের অধিকার না থাকা, তো সেই জায়গা থেকে 5 আগস্টের পর একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, কিন্তু ওইটার ভেতরে যে বিষয়টা, এই আকাঙ্ক্ষাগুলো তৈরি করার পিছনে যারা জীবন দিল, বা যে গণহত্যাটা হইলো, যারা গণহত্যাটা চালাইলো, তাদের বিষয়ে হচ্ছে কথা বলার জন্য একটা প্রেসার গ্রুপ থাকা দরকার। আচ্ছা, সে রাজনৈতিক সুবিধা ভোগ করবে না, কিন্তু তার ইনসাফের কথা বলবে, সে মাঠে থেকে বলবে যে এইটা জুলাইয়ের পক্ষে, এটা জুলাইয়ের বিপক্ষে। কারণ যদি কেউ জুলাইয়ের পক্ষ শক্তিও যদি কেউ কোনোদিন কোনো বেইনসাফ করে বা জুলাইয়ের বিপক্ষে কথা বলে, সেটা বলার জন্য একটা নীতিধারক, একটা দরকার। তো হ্যাঁ, সেই প্ল্যাটফর্মটা জুলাই ম্যাসাকারকে ভরতে পারতো, কিন্তু সেটা হয় নাই, কারণ অল্প মানুষের ছিল। এরপরে যখন আমি ওই কাজ করতে করতে আমি জানুয়ারির দিকে এসে দেখলাম যে আরো বড় করে কাজ করার দরকার, কারণ হাসিনা তো আসলে শুধুমাত্র রাজনীতি দিয়ে টিকে থাকে নাই, তার তো একটা কালচারাল এস্টাবলিশমেন্ট ছিল, এবং তার এরকম অনেকগুলো পকেট গ্রুপ ছিল, প্রেশার গ্রুপ ছিল। হ্যাঁ, ধরেন হাসিনাকে আপনি কোনো সময় বলতে পারবেন না যে সে শাহবাগ করছে, বা সে ফাঁসি দিছে কামরুজ্জামানকে, বা মানে যাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার যারা, হাসিনা কি করছে, একটা শাহবাগ বানাইছে, শাহবাগ দিয়ে দাবি করাইছে, তারপরে হচ্ছে তাকে করছে। তো আওয়ামী লীগের বিরুদ্ধে খেলতে গেলে আমার তো
ওই রকম হইতে হবে, বা আমি তো তার থেকে বড়, অবশ্যই আমি তো এখন মানে পরাজিত শক্তি না, আমি তো জয়লাভ করছি, কিন্তু সেই জায়গা থেকে তো আমার তো মানে রাজনীতিতে না গিয়ে ভোটের মাঠেই তো সব না, একটা ভোট হবে, ভোটে কেউ জিতবে কেউ হারবে, কিন্তু শুধুমাত্র জুলাইকে ইস্টাবলিশ করার জন্য একটা প্রেসার গ্রুপ দরকার, সেই কাজটা আপনারা এখন করছেন, সেই কাজটা করার চেষ্টা করছি। আচ্ছা, এই কাজটা করতে গিয়ে বা আপনারা আসলে গত 1 বছরে আপনারা যে আর্কাইভিংগুলো করেছেন, এই কাজগুলো করতে গিয়ে নিশ্চয়ই আপনি অনেক শহীদ এবং অনেক আহত ফ্যামিলির সাথে আপনাকে যোগাযোগ করতে হয়েছে, অনেক মানুষের অনেক হাসপাতালে আপনাকে যেতে হয়েছে, মানে এই যাতায়াত যোগাযোগের মধ্যে মানে খুব বেশি হৃদয় বিদারক কোনো দৃশ্য কি আপনি এই মুহূর্তে স্মরণ করতে পারেন, যেটা আসলে আমাদের বিবেককে নাড়া দেওয়ার মতো? না, এরকম তো অনেকগুলো ঘটনা আছে, একটা দুইটা বলে শেষ করা যাবে না। আমি একটা ঘটনা বলি। কাজলাতে একটা হসপিটাল, অনাবিল হসপিটালে যখন অনাবিল হসপিটালের যেই ম্যানেজার, ওনার ইন্টারভিউ নিচ্ছিলাম, তখন ইন্টারভিউর মধ্যে বললেন যে 5 তারিখ পর্যন্ত না 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত ওনারা এক রিক্সাওয়ালা ছিল, সে ছাত্রদেরকে নিয়ে আসতো এখানে, আচ্ছা, আহত যারা তাদেরকে সে ফ্রিতে নিয়ে আসতো হাসপাতালে। 5 তারিখে সে নিজে আসছে, মানে গুলিবিদ্ধ অবস্থায় আসছে, ওই রিক্সাওয়ালা নিজে আসছে গুলিবিদ্ধ অবস্থায়, এবং তার এই পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত কোনো মাংস নাই, মানে গুলিতে একদম ঝাঁঝরা হয়ে গেছে, এই হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত আর কোনো মাংস নাই, এবং এই লোকটা বেঁচে আছে কিনা উনি জানে না। আচ্ছা, এটা শোনার পরে আমরা ইন্টারভিউ শেষে বললাম যে উনি কই আছে, বললো যে আমাদের এখানে ভর্তি ছিল, আমরা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিছি। তো আমি বললাম যে ঠিক আছে। তো এরপর আমরা ঢাকা মেডিকেলে গেলাম তারা খোঁজার জন্য, যে শনি একটা থেকে যে সমস্ত গানশটের রুগী আসছে তারা কই আছে। 2 দিন ধরে খুঁজলাম, এই ওয়ার্ডে যাই ওই ওয়ার্ডে যাই, ওয়ার্ডের মানে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে চেক করি যে কোত্থেকে আসছে কী আসছে। নতুন অভিজ্ঞতা, এগুলো তো কোনো সময় করি নাই। গানশটের এক জায়গায় অমুক এক জায়গায়, ওই সময় এই করতে 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 ওনারা খুঁজে পাই না। পরে হচ্ছে ওনারা পাইলাম অনেক দিন পরে, হাসপাতালের পড়ে আছে, মেঝেতে পড়ে আছে, বার্ন ইউনিটের, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের মেঝেতে পড়ে রয়েছে 3 তলায়, এবং ওনার ছোট বাচ্চা খেলতেছে, ওনার ওয়াইফ বসে রয়েছে। পরে আমি বললাম যে মামা বিষয়টা একটু বলেন তো, আপনারা কীভাবে গুলি করলো। তো উনি বললো যে আমি থানার সামনে, যাত্রাবাড়ি থানার সামনে ওইখানে ছিলাম, তো পুলিশ একটা ছেলেরে গুলি করছে আর একটা ছেলেরে গুলি করবে এইম করছে, তখন সে করছে কি রিক্সা নিয়ে ওই ছেলেটারে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলাই দিছে, যেন পুলিশের জন্য গুলিটা না লাগে। এইটা পুলিশ নোটিশ করছে, নোটিশ করে পুলিশ আসছে, এসে তারা ধরছে। তুই যেটা একটা গুলি নষ্ট করছিস, তোর একটা গুলি পাও না, তুই গুলিটা কই খাবি। তখন ওই রিক্সাওয়ালা মামা, জামাল মামা ওনার নাম, উনি বলতেছে মামা এই তো আমার তো বাচ্চাটা ছোট, আমি চিন্তা করলাম বুকে টুকে মারলে তো মরে যাব। পুলিশরা কইলাম যে আপনি আমার পায়ে মারেন, পায়ে মারলে তো মরবো না, বাচ্চাগুলারে দেখতে পারবো। পুলিশ 3জন মিলে ওর পায়ে গুলি করছে, পিস্তল ঠেকায়, একদম কাছে থেকে একদম ঠেকায় গুলি করছে। এবং ওনার এক্সরে আপনি দেখতে পারবেন না। তো জামাল মামার খবর এখন জানি না উনি কেমন আছে, ওনার যে নাম্বারটা দেওয়া ছিল সেটা, এখন আমি চেষ্টা করছি ওই সময় ক্রাউড ফান্ডিং করে ওনাকে সাহায্য করার, প্রায় 1-2 লাখ টাকার মতো এরকম বিভিন্নভাবে তাকে দিছি। আরও যে সরকারি মানে তার যেই সুবিধা আর কি, মানে আমরা পরবর্তী তাকে বেডে নিছি, তার করছি। আর একটা ঘটনা হচ্ছে যে মানে ওনাদের চিকিৎসাটা কি আসলে সরকারি করছে। ধরেন জামাল মামার যে চিকিৎসা, ওইটা বাংলাদেশে ঢাকা মেডিকেল ছাড়ার কোথাও নাই, ওনার ওখানেই থাকতে হবে। আচ্ছা, ওইখানে থেকে তার চিকিৎসা নিতে হবে যদি সুস্থ হইতে চায়। বাংলাদেশে আর কোথাও চিকিৎসা নাই। এটা নিয়ে অনেক কথা আছে, যে ধরেন চিকিৎসা ব্যবস্থা যে রিসেন্টলিও তো আমরা আমাদের পেজ থেকেও দিলাম যে স্বাস্থ্য উপদেষ্টা নিজে সিঙ্গাপুরে যায় কিন্তু আহতদেরকে সে পাঠায় না। এগুলো নিয়ে অনেক কথা আছে, সেগুলো অন্য বিষয়। আরেকটা জিনিস মনে আসছে, সেটা হচ্ছে যে নরসিংদীতে একবার গেলাম এক শহীদের বাসায়, গ্রামের মধ্যে দিয়ে, সরষা ক্ষেতের মধ্যে দিয়ে। বাড়িতে যাওয়ার পরে খুব অদ্ভুতভাবে যখন বাড়িতে ঢুকছি, শহীদের মা এসে আমার জড়ায় ধরে বলতেছে যে আমার পোলা আইছে। ওনারা সবাই মিলে কেউ থামাইতে পারে না, বলতেছে যে এইটা আমার পোলা, তোমরা আমার ভুল বুঝাও, আমার পোলা বাইচা আছে। আপনি কি দেখতে তার মতো ছিলেন এমন কিছু?
সম্ভবত, বা ওনার মানে জুলাইয়ের পর থেকে ওনার মানে ছেলে মারা যাওয়ার পর থেকে ওনার ছেলের বয়সে কেউ আসলেই তার মনে হয় যে আমার ছেলে আসছে। হ্যাঁ, তো এগুলা মানে এই সব দায়গুলো তো মানে আমি চাইলেই তো এখন মানে ধরেন জুলাইয়ের পরে কাজবাজ করে আমার যে ফেস ভ্যালু হয়েছে, চাইলেই তো আমি রাজনীতি করতে পারি, আমি চাইলেই ডাকসু নির্বাচন করতে পারতাম। কিন্তু আমার মনে হয় যে এগুলোর সময় আমার হয় নাই, এই মানুষগুলোর জন্য আমি তাহলে কাজ করতে পারবো না। এই রিসেন্টলি মিরপুরে এক শহীদের কবর তুলে আরেকজনকে কবর দেওয়া হয়েছে, মানে সরকারিভাবে বলা হয়েছে প্রত্যেক শহীদের কবর সংরক্ষণ করা হবে। এখন মিরপুরের 10 নম্বরে জান্নাতুল মাওয়া কবরস্থানে এক শহীদ নাম আবুল কালাম, তার কবর ফলকে লেখা ছিল যে সে শহীদ হয়েছে, কিন্তু এবং তার ফ্যামিলি প্রত্যেক সপ্তাহে যাইতো কবর জিয়ারত করতো। তারা একদিন গিয়ে দেখে তার আবার কবর নাই, ওখানে আরেকটা কবর। তো কারণ কি এটা তো মানে ধরেন ওই কবরস্থানের স্বাভাবিক নিয়ম, তার 1 বছর পর পর কবর চেঞ্জ করে, মানে নতুন কবর দেয়। ঢাকা শহরে তো জায়গা কম, কিন্তু এখন জুলাই শহীদ হিসেবে তারা বলতেছে যে আমরা জানতাম না, এ করতাম না। কিন্তু মানে এখানে দুঃখের বিষয় কি জানেন, এই বিষয় নিয়ে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানিয়েছে এবং এখানে একটা সংবাদ সম্মেলন করছে এবং এটার খোঁজখবর নিছে যে কীভাবে কী করা যায়। আর কোনো রাজনৈতিক দল যারা জুলাইয়ের বেনিফিশিয়ার কেউ কোনো কথা বলে নাই। ওইখানে মিরপুরে যারা অন্তত এমপি প্রার্থী, ওই আসনের যে এমপি প্রার্থী যেই দলেরই হোক, সবার দিকে আমি আঙ্গুল তুলব। এরা কি জানে যে তার আসনে সে যেখানে নির্বাচন করতেছে এখানে কয়টা শহীদের কবর আছে, কয়টা শহীদ আছে, তাদের ফ্যামিলিগুলোর কী অবস্থা? এই জন্য আমি সম্ভবত কোনোদিন রাজনীতিতে যাব না, কারণ রাজনীতি যারা খায় পুরো প্লেট শুদ্ধা খায় এরকম আর কি। এখন তার ওইগুলো তো এই জন্য বললাম যে মানে শুধুমাত্র জুলাইকে বাঁচায় রাখার জন্য যে একটা গ্রুপ দরকার, সেই গ্রুপ আজকে আমি এর আগে ছিলাম জুলাই ম্যাসাকার আর্কাইভে, এখন জুলাই ম্যাসাকার আর্কাইভের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমার যদি কোনো দিন মনে হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও পুরোপুরি জুলাইকে ধারণ করতে পারতেছে না, আমি হয়তো অন্য জায়গায় যাব, কিন্তু জুলাইরে ছেড়ে যেতে পারবো না। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দায়িত্ব পালন করছেন, এইটা আসলে 5 তারিখের পর থেকেই তো না, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জানুয়ারি মাসের দিকে আসি, এই 2025-এর জানুয়ারিতে। আচ্ছা, আর শিশু নেতৃত্বে কি তখন চলে আসলেন? শিশু নেতৃত্বে না, আমি তখন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান সেল নামে একটা সেল হয়েছিল, ওই সেলের সেল সম্পাদক ছিলাম। আচ্ছা, তারপরে এরপরে যখন এনসিপি গঠন হলো, বৈষম্য ছাত্র আন্দোলন থেকে একটা দল গিয়ে এরপর একটা ছাত্র সংগঠন গঠন হলো, তখন এই বৈঠা অনেকটা নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল। এরকম কিছুদিন থাকার পরে তারপর একটা কাউন্সিল হয়, সেই কাউন্সিলে আমি সেক্রেটারি নির্বাচন করি এবং তারপরে জয়ী হই আর কি। কিন্তু একটা পর্যায়ে দেখা গিয়েছিল আপনি সম্ভবত এই দায়িত্বটা ছেড়ে দিতে চেয়েছিলেন বা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। হতাশ তো আমি এখনও, ধরেন আমি যেভাবে জুলাইকে দেখতে চাই, মানে আমি যেভাবে জুলাইকে বাঁচায় রাখতে চাই, সেই বাঁচায় রাখার সংখ্যা তো মানুষ তো খুব কম, সেই জায়গা থেকে তো আমি অবশ্যই হতাশ। মানে কিন্তু এখন ধরেন যদি ওই সময়ের থেকে এখন যদি চিন্তা করেন, এখন আমি হতাশ কিন্তু আমি আশাবাদী। কারণ এই যে লাস্ট এই মিরপুরের কবরস্থানের এই ঘটনার পরে আমার মনে হয়েছে যে যদি এটাও ছেড়ে দিই আমি, বা এখানেও যদি কেউ কথা বলার না থাকে, তাহলে হয়তো আর কেউ থাকবে না কথা বলার। এই শহীদ পরিবারগুলো কই যাবে, কার কাছে যাবে, কিভাবে কাজ করবে? মানে এই মুহূর্তে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, আপনি যেটা সাধারণ সম্পাদক, এটার আসলে কাজ, মৌলিক কাজ কি কি? এই মুহূর্তে মৌলিক কাজ হচ্ছে জুলাইয়ের ভ্যানগার্ড হিসাবে থাকা। যেমন ধরেন যে আমাদের জুলাইয়ের পরে যেই নতুন ধরনের অনেক ধরনের স্বপ্ন আমরা দেখছি, নতুন ধরনের অনেক এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে চাইছি, কিন্তু যেটা হয়েছে কি যে শুধুমাত্র জুলাইয়ের উপর ভিত্তি করে, মানে জুলাইয়ের আকাঙ্ক্ষাগুলা সেগুলো নিয়ে কাজ করার মতন কেউ নাই। আমরা এই মুহূর্তে শহীদ এবং আহত পরিবারের সেবক হিসাবে কাজ করতেছি, তাদের কার কী সমস্যা, কাদের কি হচ্ছে, কোথায় কী সমস্যা, এগুলো নিয়ে কাজ করতেছি। একই সঙ্গে ধরেন এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত হয় নাই আসলে, কোনো না কোনো জায়গায় এখনও ফ্যাসিবাদ আছে। ধরেন এই যে আপনার বিএনপির চেয়ারপারসনের যে উপদেষ্টা ফজলুর রহমান, সে একদিন এসে বলল যে জুলাই আগস্ট এটা কালো অধ্যায়।
তো মানে তাকে প্রতিহত করার জন্য বা তার বিরুদ্ধে কথা বলার জন্য জুলাইয়ের স্টেক হোল্ডারই তো দরকার। তো ধরেন তখন আমরা একটা আমাদের দিছি, কর্মসূচি দিছি। তো এই ধরনের ধরেন জুলাইকে বাঁচায় রাখার জন্য, মানে এখন জুলাইকে রক্ষা করার জন্য যদি আমার কোনো দিন এনসিপির বিরুদ্ধেও কথা বলতে হয়, বৈষম্যের সাথে সেটা করবে, কিন্তু আমরা আশাবাদী সেটা বলা লাগবে না, সেটা সেই দিন হয়তো আসবে না। কিন্তু সেই জায়গা থেকেই হচ্ছে এই মুহূর্তে বৈশাখ কাজ করতেছে। আমরা এই মুহূর্তে আমাদের ধরেন শুধু সেন্ট্রাল কমিটি আছে, আমরা কয়েকটা সেল ভিত্তিক কাজ করতেছি, আমরা আর্কাইভিং করতেছি, মানে আমি এতদিন ধরে যেগুলো করতাম সেখানে ওইগুলোই করতেছি। আমরা ধরেন আওয়ামী আমল নিয়ে একটা আমরা হচ্ছে করব, মানে আওয়ামী আমলে কি কি হয়েছে এই বিষয় নিয়ে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করব। বা ধরেন এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় যে গণ অভ্যুত্থান হচ্ছে, এশিয়ার বিভিন্ন জায়গায় যে হচ্ছে, তাদের সাথে একটা কানেকশনের আমরা চেষ্টা করতেছি যে তারা ওইখানের ইউথরা কী চিন্তা করতেছে। আর মূল কথা যেটা সেটা হচ্ছে যে জুলাইকে বাঁচায় রাখার জন্য কাজ করতেছি মূলত। মানে আমরাও যদি রাজনীতি করি, আমরাও যদি করি, তাহলে আসলে কেউ থাকবে না এখানে। এক্ষেত্রে মানে আপনাদের যেটা প্রথম দিকে যে প্রতিষ্ঠানটা ছিল জুলাই ম্যাসাকার আর্কাইভ, এখন এইটার কাজ কি মিলমান হয়েছে নাকি? না, একসাথেই চলতেছে মূলত। মানে আর্কাইভিং তো বৈশা করছে, হ্যাঁ একসাথে। মানে বিষয়টা যেটা হচ্ছে যে আমি মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক, এইখানে আমার একটু কাজ কম করা লাগে, কারণ এখানে আমার নিচে অনেকেই আছে। কিন্তু ম্যাসাকার আর্কাইভের কাজগুলো আমারই করা লাগে, কারণ এখানে আর কেউ নাই। তো এখন তো ফান্ডিং পেয়েছেন, এখন মানে নাই কেন? ফান্ডিং পাই এখন তো ওই ধরনের কাজ করার লোক নাই, এখন ম্যান পাওয়ার নাই। এখন হয়তো ফান্ডিং এর জায়গা আছে, স্টিল আমরা আমাদের টাকা পয়সা দিয়েই চলতেছি, আমরা বাইরে থেকে টাকা পয়সা নিচ্ছি না, কিন্তু এখন কাজ করার লোক নাই। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা মানে কতজন শহীদের তালিকা সংগ্রহ করতে পেরেছিলেন? আমরা মূলত স্টোরি সংগ্রহ করতেছিলাম, মানে এক একজন শহীদের যেই গল্পগুলো, তার যে বিষয়গুলো। তো এই সরকারি তালিকা একরকম, আবার ধরেন আইটিজেপি আমি যেখানে কাজ করছি এদের তালিকা একরকম, জামাত ইসলামের তালিকা একরকম, এগুলো সমন্বয় করার চেষ্টাটা আমরা করতেছি। আর একটা বিষয় যেটা বললাম যে আমরা ওই যে আমাদের কাজের ধরন একটু চেঞ্জ করছি, আমরা এখন কালচারালি জুলাই কেমনি ইস্টাবলিশ করা যায়, মানে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, জুলাই ম্যাসাকারকে বলেন, বা আমি এখন যেসব জায়গায় কাজ করতেছি। রিসেন্টলি আমি হচ্ছে জুলাই জাদুঘর যেটা, সেখানে কাজ করতেছি। মানে ধরেন আমার একটা ইচ্ছা হচ্ছে যে বাংলাদেশে জুলাই নিয়ে যে কাজ হবে ওই কাজ আমার আবার দিয়ে যেন না হয়। মানে আমি নিজের ওইভাবেই গড়ার চেষ্টা করতেছি যে জুলাই নিয়ে কোনো, এবং এটা হয়েছেও, ধরেন কোনো একজন বিদেশি সাংবাদিক আসছে, তার তথ্য দরকার, কোনো না কোনোভাবে আমার পর্যন্ত চলে আসছে, হ্যাঁ, যে জন্য। সো আমি নিজেরে ওইভাবে জুলাইয়ের খাদেম হিসাবে বা সেবক হিসাবে গড়তেছি যে বাংলাদেশে যেই কাজই হোক জুলাই নিয়ে আমার আবার দিয়ে যেন না হয়, বা আমি যেন এখানে কোনো না কোনোভাবে থাকি। আর যে স্টোরিগুলো কালেক্ট করছেন, সেই স্টোরিগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি কোনো পদক্ষেপ? আমাদের ওয়েবসাইট আছে, জুলাই ম্যাসাকার আর্কাইভের ওয়েবসাইটে নিয়মিত আপলোড হচ্ছে। আমরা বাংলাদেশ বেতারে কিছু প্রোগ্রাম করছি, নির্ভীক বীরের স্মৃতি নামে, শহীদদের জীবন নিয়ে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন মাধ্যমে আমরা করতেছি। টেলিভিশনে কোনো প্রোগ্রাম? টেলিভিশনে এখন পর্যন্ত করি নাই, কিন্তু আমাদের ডকুমেন্টারি আমাদের হচ্ছে হয়েছে, দেশব্যাপী বিভিন্ন জায়গায় প্রদর্শনী হয়েছে। এই ডকুমেন্টারিগুলো কি টেলিভিশনে প্রদর্শন করা যায় না, মানে ব্রডকাস্ট করা যায় না? করা যায়। এখন ধরেন যে টেলিভিশনে আমি যেটা বললাম যে ওই যে আগের যে স্পিরিটটা ছিল জুলাই নিয়ে, টেলিভিশনগুলো যখন আগে, এখন কিন্তু আপনি মানে দেখবেন যে মানে এখন একটা নির্বাচনের ট্রেনে উঠে গেছে তো দেশ। এখন আপনি জুলাই নিয়ে টেলিভিশনে তো স্লট পাবেন না। মানে আমি যোগাযোগ করি নাই, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতেছি যে আপনি এখন ফেসবুকে 2টা স্ট্যাটাস দিবেন, একটা দিবেন নির্বাচন নিয়ে, একটা দিবেন জুলাইয়ের গণহত্যা নিয়ে, দেখবেন যে যেটা নির্বাচন এটা বেশি হবে। আপনি এখানে পডকাস্ট করবেন, পডকাস্টে একটা করবেন জুলাই নিয়ে, একটা করবেন হচ্ছে ডাকসু নিয়ে, দেখবেন ডাকসুরটা বেশি টিআরপি পাবে বা ডাকসুরটা বেশি শেয়ার হবে। এটা ফ্যাক্ট, এবং এটা মাইনে নিয়েই আমরা কাজ করতেছি যে এখানে ফেম নাই, এখানে মানুষ কম, এবং এইখানে কিন্তু অনেক ধরনের অসুবিধা আছে, মানে সুবিধার থেকে অসুবিধা বেশি। প্রথমত এতগুলা ফ্যামিলি, শহীদ পরিবার, আহত, তাদের তো অভিযোগের শেষ নাই, এবং তাদের প্রত্যেকটা অভিযোগ সত্য, কিন্তু তারা যেহেতু যোগাযোগের কাউকে পাচ্ছে না, আপনি যদি যোগাযোগের মাধ্যম হন, গালিটা আপনি খাবেন। এখানে যদি তারা কোনো দিন মানে কোনো সমস্যায় পড়ে, তো এখানে তারা তো মানে না চিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে, না চিনে মানে মুক্তিযুদ্ধ অধিদপ্তরের প্রধানকে, মানে সেই হিসাবে ধরেন আপনি যখন যোগাযোগ করবেন, মূল মানে ঢিলটা আসবে আপনার দিকে। আর এখানে মানুষ মানে কাজ করার মানুষ কমে, এই জন্য এটা না সবাই মেনটেন করতে পারে না।
শহীদ পরিবারের সঙ্গে যোগাযোগের একটা এই যে আত্মিক বন্ধন তৈরি করা, মানে ধরেন আমি যখন বৈষম্য ছাত্র আন্দোলনের দায়িত্ব নিলাম, তো প্রথম 1-2 দিন তো মানে খুবই প্রেশারের মধ্যে, ধরুন ওই যে কিছু থাকে, আমরা দায়িত্ব নিলাম, আত্মপ্রকাশ করলাম, মিডিয়া থাকে, তখন এক শহীদ পরিবারের এক সদস্য, এক শহীদের ভাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে না 1-2 দিন। এরপর সে একটা বিশাল বড় মেসেজ লিখছে, এখন তো আপনারা আর আমাদের চিনবেন না, এখন তো আপনি অনেক বড় হয়ে গেছেন। হ্যাঁ, তো তারপরে তার ফোন টোন দিয়ে সরি বললাম যে ভাই এরকম কিছু না, আসি আপনাদের জন্যই আসি। কিন্তু এইটা তারা কেন বলে? কারণ সে কন্টিনিউয়াসলি দেখছে জুলাইয়ের পরে যে গিয়া তারে আশ্বাস দিয়ে আসছে, সে কিন্তু সেই কাজ করে নাই। হ্যাঁ, এবং 2টা জাস্ট ঘটনা বলি। একটা হচ্ছে যে এই ঢাকা মেডিকেল থেকে 7টা বেওয়ারিশ লাশ বের করা হয়েছিল, ওটা আমি বের করছিলাম। আচ্ছা, জানুয়ারি মাসে, তার মানে জুলাইয়ের কত মাস পরে আপনি চিন্তা করেন। এই বেওয়ারিশ লাশগুলো ঢাকা মেডিকেলে পড়ে আছে জুলাইয়ের, এবং একটা লাশ আমরা হস্তান্তর করছি ফ্যামিলির কাছে। বাকিগুলো পরবর্তীতে দাফন হয়ে গেছে, কিন্তু তাদের ডিএনএ রাখা হয়েছে, ফ্যামিলি আসে নাই। ফ্যামিলি যদি আসে, কেউ কোনোদিন ইয়ে করতে চায়, তারা ডিএনএ ম্যাচ করতে পারবে। তো এই 5 আগস্ট পরে দাফন করা হয়েছে, এইটা একটা ঘটনা। এরপরে বিষয়টা হচ্ছে যে গণকবর, রায়ের বাজারের যে গণকবর, রায়ের বাজারের গণকবরে 144টা লাশ। আপনি দেখবেন এই যে ডাকসু নির্বাচনে যারা জয়ী হয়েছে, যারা নেতার কর্মীরা, তারাও কিন্তু পরের দিন গিয়া ওইখানে করে আসছে, জিয়ারত করে আসছে। এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড হয়ে গেছে, সবাই ওখান থেকে শুরু করে, আমরাও শুরু করছি ওইখান থেকে। কিন্তু এই যে বেওয়ারিশ লাশের শেষ কোথায়? এদেরকে এখনও সময় আছে এই বেওয়ারিশ লাশগুলো উত্তোলন করে ফ্যামিলির সঙ্গে ম্যাচ করে বুঝাই দেওয়ার। মানুষগুলো বেওয়ারিশ, মানে বেওয়ারিশ হিসেবে দাফন করেছে, কিন্তু এদেরকে ওয়ারিশ নাই। অনেকগুলো ফ্যামিলি আছে, মানে আমার সাথে পরিচিত অনেকগুলো ফ্যামিলি আছে, যারা প্রত্যেক দিন গিয়া সেই কবরস্থানে গিয়ে বসে থাকতেছে, কান্নাকাটি করতেছে, বলতেছে যে আমার ছেলের লাশ। তারা জানে, তারা আঞ্জুমান মুফতি ইসলামে গিয়ে খোঁজ নিছে। হ্যাঁ, মানে চক্রটা আমি বলি, সেটা হচ্ছে যে এই ঢাকা মেডিকেলে যেই বেওয়ারিশ লাশ, মানে ঢাকা মেডিকেলের মর্গে যে লাশগুলো থাকে, সেগুলা বাই ডিফল্ট শাহবাগ থানার অধীনে চলে যায়। আচ্ছা, মানে ওই ঢাকা মেডিকেলের লাশ বাই ডিফল্ট ঢাকা মেডিকেল শাহবাগ থানার। এবার শাহবাগ থানা যে কি করে, এই লাশগুলো দিয়ে দেয় আঞ্জুমান মুফতি ইসলামে। আর আঞ্জুমান মুফতিদুল ইসলাম দাফন দেয় মানে রায়েরবাজার কবরস্থানে। এটা হচ্ছে চক্র। জুলাই মাসে যেটা হয়েছে, জুলাই মাসে যখন ইন্টারনেট ছিল না, 19 তারিখ থেকে এরকম এর পরের দিনগুলোতে, তখন যারা মারা গেছে তাদেরকে শাহবাগ থানা, মানে তখন তো কেউ আসতেও পারে না, কারফিউ চলতেছে, তখন এই শাহবাগ থানা এই সময় ক্ষেপণ না করে লাশগুলো কিন্তু ফ্রিজার আছে, রাখতে পারে। মানে 5 তারিখে যেই লাশগুলো আসছে সেইগুলো 7 মাস রাখতে পারছে। 19 তারিখে যেগুলো মারা গেছে, 18 তারিখ মারা গেছে, 21 তারিখ মারা গেছে, এগুলো 5 তারিখ পর্যন্ত রাখতে পারে না। এগুলো ফাইজলামি। শাহবাগ থানা কি করছে, তখন যেই অফিসার ছিল সেগুলো আঞ্জুমান মুফতিদুল দিয়ে দিয়েছে। আঞ্জুমান মুফতিদুল ইসলাম তার কাজটা করছে, সে ছবি তুলছে, ওই রাখছে করে, এরপরে সে দাফন দিয়ে দিছে। কিন্তু কোন লাশ কোন জায়গায় দাফন করছে এটা সে রাখে নাই। আচ্ছা, এখন মুশকিলটা হচ্ছে, আপনি জানেন আপনার ভাই মারা গেছে এবং তাকে আঞ্জুমানে মুফতিদুল ইসলামের মাধ্যমে রায়েরবাজারে দাফন দেওয়া হয়েছে, এবং ওই সিরিয়ালে দাফন দেওয়া হয়েছে। ওই সিরিয়ালে কোন জায়গায় দাফন দিয়েছে আপনি জানেন না, মানে ঠিক কোন কবরটা আপনি জানেন না। হ্যাঁ, তাইলে তো এইটা নিয়ে সবাই কথা বলে, এটা পলিটিক্যাল স্ট্যান্ড। শনাক্ত করা অবশ্যই সম্ভব, মানে বাংলাদেশের ওই ব্যবস্থা তো অবশ্যই আছে। আমি যে এখানে মানে ঢাকা মেডিকেলের যে ফরেন্সিকের যে হেড আছে, তার সাথেও কথা বলছি, সেটা বলছে অবশ্যই তুমি নিয়ে আসো, আমি ব্যবস্থা করতে পারবো। এবং ওই যে যেই 7টা বাকি যে 7টা লাশ যেগুলো আমি বের করলাম, এগুলো সব তো ডিএনএ নেওয়া হয়েছে। তো এখন ডিএনএ ম্যাচ করতে সময় লাগে, কিন্তু চাইলে দ্রুত সম্ভব। ধরেন একটা নর্মাল প্রসেসে টাইম লাগে, কিন্তু মানে জরুরি তো, মানে এটা তো সব থেকে বড় কনসার্ন আমাদের রাষ্ট্রের, সব থেকে বড় কনসার্ন যে অন্তর্বর্তীকালীন সরকার, জুলাইয়ের দল, জুমা এরকম অমুক সব কিছুর ভিতরে তো তারাই। তো এইটা তো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা উচিত। কিন্তু এটা নিয়ে দেখবেন যে আমি এটা নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের কথা বলছি, এটা নিয়ে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলার চেষ্টা করছি, মানে বিভিন্ন জায়গা, যত জায়গা সম্ভব আমরা কাজ করার চেষ্টা করছি, কিন্তু দিন শেষে ফলাফল 0। এই একটু আগায় আবার শেষ হয়ে যায়। মানে সর্বশেষ খবর পর্যন্ত এটা সিআইডিরে দেওয়া হয়েছে, জানি সিআইডি সব ফ্যামিলিগুলো ডাকছে, তারা ছবি দেখছে, তারা বলছে উত্তরণ করবে, কিন্তু উত্তরণ আর হয় না। এবং এই ফ্যামিলিগুলো, শহীদ পরিবারগুলো যে ভয়টা পায় যে আপনারা থাকতেই এখন এগুলো হইতেছে না, নির্বাচন হওয়ার পরে আমারে কে দেখবে, কত তো সত্য। তো আমরা, মানে আপনি জিজ্ঞেস করলেন না যে এই মুহূর্তে বৈষম্য ছাত্র আন্দোলন কী করতেছে, আমরা একটা ডিসকাশন করছিলাম যে ইন্টারিম গণকবরে কারা। হ্যাঁ, এবং এটাতে শহীদ পরিবারের সদস্য ছিলেন, যারা কাজ করতেছে গণকবর নিয়ে তারা ছিলেন, সাংবাদিকরা ছিলেন।
এই প্রোগ্রাম যখন করতেছি, এই প্রোগ্রাম চলাকালীন অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা চলে গেছে রায়ের বাজারে, ওইখানে গিয়ে আসে তার যে স্বভাব সুলভ সব এগুলা কি হ্যান করে একটা ফ্যাটাকাস্টের মতো ভিডিও বানায় ইয়ে করে আসছে। মানে আমরা ওই প্রেশারটা এখনো দিতে পারি, কিন্তু না কোনো না কোনো গিয়ে মানে আর হয় না। মানে এটা খুব স্বাভাবিক। আপনি যখন মানে মানে কোট আন কোট জুলাই বিক্রি করবেন, আপনারা যখন দেখবে যে আপনি মুখে বলেন জুলাই কিন্তু আপনি তো টেবিলের নিচ দিয়ে কাজ করেন, এই ধরনের জিনিসগুলো তো মানুষ দেখছে বা সরকারি আমলারাও দেখে ফেলছে। ধরেন মানে যেই জুলাইয়ের নেতা বিশাল বড় বড় বক্তব্য দেয়, সেই জুলাইয়ের নেতা তো তার কাছে গিয়ে তদবির নিয়ে যায় ডিসিএসপির। এগুলো তো আমাদের মান তো কমছে। কি জন্য আমলারা এই যে মিরপুরের যে কবরের ঘটনাটা ঘটলো, এটা যেই অফিসার দায়ী, এটা ধরেন ডিসি অফিস থেকে বলে দেওয়া হয়েছে, ডিসি অফিস ঢাকা সিটি কর্পোরেশনে বলছে, ঢাকা সিটি উত্তর কমিশনের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাতে করে না, কারণ তার কাছে মনে হয়েছে যে এগুলো তো সব মানে ক্ষমতা পালাবাদনের বন্দোবস্ত, এগুলো তো এমন কি। তো এটা যেটা হয়, একজন সাদা জুব্বায় তো ঝোল লাগে বেশি, দাগ লাগে বেশি। একজন জুলাইয়ের যোদ্ধা সে যখন কলুষিত হয়, সে তো একা কলুষিত হয় না, সে পুরো জুলাইয়ের কলুষিত করে, এটা কালেকটিভভাবে ফিল করে। তো আমি জানি না স্টিল এগুলো নিয়ে কাজ করতেছি, এবং এইগুলো সমাধান না হওয়া পর্যন্ত তো আমাদের ঘরে ফেরার কোনো উপায় নেই। অন্তত কয়েকটা ইস্যু যেগুলা এখনও চলতেছে, যে ধরেন রোহিঙ্গা শহীদ নূর মুস্তফা, সে তো বাংলাদেশের নাগরিক, মানে সে বাংলাদেশের নাগরিক বলতে তার বাবা রোহিঙ্গা, সে বাংলাদেশে পরীক্ষা দিছে, আলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষা দিছে। আচ্ছা, তো তার তো সার্টিফিকেট আছে, তাকে এখনো গেজেটেড শহীদ করা হয় নাই। মাঝখানে আন্দোলন করা হয়েছে, এবং চিটাগাং বেইজ যারা কাজ করতেছে, জুলাই রেকর্ডস নামে একটা সংগঠন, এরাও অনেক ধরনের কাজ করছে, বিভিন্নভাবে এটা চিঠিপত্র দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের স্মারকপত্র দেওয়া হয়েছে, কিন্তু এখনও হয় নাই। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের একজন শহীদ আছে, বিহারি শহীদ রনির বাসায় আমরা গেছি। এমন একটা মানবেতর জীবনযাপন করে, ছোট্ট একটা খুপড়ি, এবং রনির মা বাসায় মানুষের বাসায় কাজ করে, তার বোন মানুষের বাসায় কাজ করে, এবং রনি হচ্ছে করতো, অটোরিক্সা চালাতো সম্ভবত, এবং রনি হচ্ছে ফ্যামিলির দেখাশোনা করতো। এই ফ্যামিলি এখন পর্যন্ত একটা টাকা পায় নাই। কেন পায় নাই? কারণ তার সরকারি তালিকা নাম নেই, সে গেজেটেড না। তো কবে গেজেটেড হবে এগুলা? মানে এটা তো একটা সমস্যা হইতেই পারে, হ্যাঁ, যে রনি বাংলাদেশের নাগরিক না, তো সে তো আপনার জন্য জীবন দিল, সে তো জুলাইয়ের জন্য জীবন দিল, সে তো নতুন বাংলাদেশের জন্য জীবন দিল, তার জন্য একটা নতুন নিয়ম বানান। এগুলা নিয়ে কোনো কথা নাই, হ্যাঁ। এবং এগুলো ধরুন আপনি প্রথমবারের মতো শুনতেছেন, আমরা কিন্তু চিল্লাই, আমরা কথা বলি, আমাদের ফোরামে চিল্লাই, কিন্তু এটার কালেকটিভ চিল্লানো আর নাই। যে বললাম না, যে আপনি বললেন যে এখন আর ম্যান পাওয়ার নাই, কারণ এগুলো তো মজা নাই এখন, এগুলো কথা বলতে তো এগুলো তো বোরিং, তো জুলাই নিয়ে কথা বলে এখন বিরক্ত হয় মানুষ, এত জুলাই। কিন্তু এগুলো তো এখন হয় না, এগুলো সলভ হয় না। এই আপনি গণকবরের সমাধান কবে করবেন? যারা এখনো গেজেটেড শহীদ নেই, এদের তালিকা কবে করবেন? এবং বিভিন্ন জায়গায় সেদিন প্রথম হলো নিউজ করছে যে বিভিন্ন জায়গায় আগুনে পুড়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদেরকে আপনি জুলাই শহীদের তালিকায় চলে আসছে নাম, এই তালিকা কবে বাদ দিবেন? এই তালিকা যদি বাদ না দেওয়া হয়, প্রত্যেকটা মৃত্যু গুরুত্বপূর্ণ, সে তো মারা গেছে, এই তালিকা যদি বাদ না দেওয়া হয়, তাহলে 5 বছর পরে এসা অন্য এক সরকার বলবে যে এরা যেরকম গাড়ি এতে মারা গেছে সবগুলো একই, প্রকৃত শহীদরাও তখন শহীদ আসলে প্রশ্নের সম্মুখীন হবে। এগুলো নিয়ে শুধুমাত্র জুলাই নিয়ে, শুধুমাত্র শহীদ আহত নিয়ে কথা বলার জন্য কেউ নাই। একটা ছেলে ধরেন তার চোখ হারাইছে, তার পা কেটে ফেলছে, তাকে যে গ্রেড দেওয়া হয়েছে, যে একটা ঢিল খাইছে তারও একই গ্রেড দেওয়া, সে একই ভাতা পাবে, সেও একই ভাতা পাবে, তাইলে আচ্ছা বাংলাদেশে জুলাই পরবর্তী সময়ে শহীদ এবং আহত নিয়ে যে কাজগুলো হয়েছে, যারা কাজ করছে উইথ ডিউ রেসপেক্ট, কাজগুলো পূর্ণাঙ্গভাবে হয় নাই। আহতরা বিভিন্ন সিন্ডিকেট করতেছে, আহতরা গিয়ে যমুনার সামনে বসতেছে, আহতরা গিয়ে চাকরির তদবির করতেছে। কেন করতেছে? কারণ তার তার আগের স্বাভাবিক জীবন নাই। হ্যাঁ, একটা ছেলে যদি সদ্য গ্রাজুয়েট হয়ে থাকে ওই সময়, সে তো এখন আর চাকরি পরীক্ষা বসতে পারবে না। তার জীবন থেকে আপনি অনেক বড় কিছু নিয়ে গেছেন, তার পুনর্বাসনের চিন্তা করা দরকার ছিল আপনার। আপনি তার পুনর্বাসন করেন না, আপনি শুধু তার চিকিৎসার খরচ দিয়ে মনে করছেন যে আপনার শেষ। এখন তার তো কিছু একটা করে খাইতে হবে। আবার তার এলাকার একজন এসে বললে, তুমি তো অনেক বড়, অনেক কিছু করছো, জুলাইয়ের যোদ্ধা, তোমার কার্ড আছে, তুমি আমার বদলিটা করে দাও। তার তো খাইতে হবে, আপনি তারা কি দেখাবেন? আপনি শুধু ওষুধের টাকা দিলে হবে না। তো এই আহত
মানে গেজেটেড আহত যারা, গেজেটের বাইরে যারা বাদ দিলাম, এগুলো তো বাদই দিলাম, আপনি তো গেজেট করতে পারেন, এটা প্রথম ব্যর্থতা। যারা গেজেটেড আহত এবং গেজেটেড শহীদ পরিবার, এদের পুনর্বাসনের জন্য আপনি কি কাজ করছেন? কেউ কিছু করে নাই। এবং এই প্রশ্নগুলো সামনে আসে না, এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে আজকাল সারা রাত পার হয়ে যাবে। মানে কি পরিমাণ অসঙ্গতি এবং কি পরিমাণ কাজ করা বাকি, এগুলা বলে শেষ করা যাবে না। আমি আশা করবো এগুলো নিয়ে আরেকদিন শুধু এগুলো নিয়ে আমরা বসবো, এবং এগুলো নিয়ে আপনারা এই মুহূর্তে বৈশা এবং জুলাই ম্যাসাকার আর্কাইভ কাজ করছেন। এই কাজগুলো আসলেই করা দরকার, এবং এই কাজগুলোর মাধ্যমে যাতে শহীদ আহত যারা আসলেই প্রকৃত অর্থে জুলাইকে ধারণ করে, তারা যাতে তাদের ন্যায্য অধিকারটুকু বুঝে পায়, আমরা সেই দোয়া করছি। এবং একই সাথে জনাব হাসান ইনাম, আপনি আসলে জুলাই নিয়ে যেভাবে কাজ করছেন, আপনি জুলাইকে যেভাবে ধারণ করছেন, আমরাও দোয়া করি আপনার জন্য এবং আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য, যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যাতে আসলে জুলাইকে আপনি বাঁচিয়ে রাখতে পারেন, এবং যে জুলাইয়ের উপর দাঁড়িয়ে আজকে আসলে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই জুলাই যাতে সারা জীবন টিকে থাকে, সেই জুলাইয়ের চেতনা যাতে জন্ম বজায় থাকে। আপনাকে অনেক ধন্যবাদ হাসান ইনাম। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জুলাইয়ের ঘটে যাওয়া বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বিভিন্ন নির্যাতনের ঘটনা, এবং জুলাইয়ে যে সকল বীর শহীদ এবং আহতরা জুলাইয়ে নিজেদের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের জীবনের সেই মর্মান্তিক গল্পগুলো খানিকটা জনাব হাসান ইনাম তিনি আমাদেরকে শোনালেন। সত্যি মর্মান্তিক এবং সত্যি হৃদয় বিদারক গল্প, যেগুলো আসলেই আমাদেরকে গভীরভাবে নাড়া দেয়। আমরা যদি প্রকৃত অর্থে জুলাইকে ধারণ করতে চাই, তাহলে জুলাইয়ের শহীদ এবং আহতদের পাশে দাঁড়ানো উচিত, এবং যে চেতনার উপর দাঁড়িয়ে, যেই বৈষম্য বিরোধী চেতনার উপর ভিত্তি করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশ যদি আমরা আসলে গড়তে চাই, তাহলে আমাদের সত্যিকার অর্থেই ন্যায় এবং ইনসাফের পক্ষে, বৈষম্যের বিপক্ষে কাজ করা উচিত। আসুন আমরা সবাই সেই চেতনাকে লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমাদের পুরো এপিসোডটি উপভোগ করবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদের অন্যান্য এপিসোডগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।